সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা, শুরুতে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যদিও 5টায় আমরা আপনাদের সম্মুখে হাজির হবার কথা ছিল, কিছুটা বিলম্ব হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। যন্ত্র তো আর নিজের হাতে থাকে না, আমরা যন্ত্রের কাছেই এখন জীবনটা আমাদের অনেকটাই খর্ব হয়ে আছে। যন্ত্রের ইশারাই আমাদের চলতে হয়। তো যন্ত্রের ত্রুটির কারণে আমরা একটু দেরিতে প্রবেশ করতে হলো। প্রিয় দর্শক, আপনারা এই লাইভটি দেখছেন UBS টিভি এবং bankobservers.com এর সৌজন্যে। আমরা প্রতি সপ্তাহে একটি লাইভ করার চেষ্টা করি স্পেসিফিক যে কোনো বিষয় নিয়ে, এবং একইভাবে আজকেও আমরা একটা বিষয় নির্বাচন করেছি। আপনারা এর আগেও ফেসবুকে আপনারা আমাদের ফ্লায়ার লিফলেটের মাধ্যমে আপনারা দেখেছেন, আপনারা জানেন যে আমরা আজকে আমাদের যে গর্ব যে বাংলাদেশ বিমানকে নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। যেহেতু এই যে বাংলাদেশ বিমানের প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর, বাংলাদেশ নামের আমাদের রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র, এটি জন্মের পর এই 72-তে। ফলে বাংলাদেশের সমান বয়সী আমাদের এই বিমান। এখন এই যে এতগুলো বছর, প্রায় 48 ইয়ার্স, এর মধ্যে আমাদের বিমান কেমন আছে, কত দূর গেল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের লাইভে কথা বলবার জন্য আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন জনাব কাজী ওয়াহিদুল আলম। আপনাকে অনেক ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম আমাদের সাথে সময় দেবার জন্য। সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা, কাজী ওয়াহিদুল আলম তিনি এভিয়েশন বিশেষজ্ঞ এবং সম্পাদক বাংলাদেশ মনিটর, এবং এটি ছাড়াও উনি বাংলাদেশ এই যে বিমানের কথা আমরা বলছি সেই বিমানের দীর্ঘ সময় পরিচালক হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে। আমরা ওনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। নিশ্চয়ই আমরা ওনার সময় থেকে এই পর্যন্ত ওনার নিবিড় পর্যবেক্ষণের কথা আমরা শুনবো বিমান নিয়ে। সেই সাথে আছেন আমাদের আমন্ত্রণে আজকে উপস্থিত হচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক মুজিব মাসুদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। মুজিব মাসুদ তিনি বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তরের, আমাদের সিনিয়র জার্নালিস্ট। উনি মুজিব মাসুদ এভিয়েশন বিষয়ে রিপোর্ট করে থাকেন। অনেকগুলো রিপোর্ট আমরা ওনার দেখেছি। বিভিন্ন সময় উনি বিমান নিয়ে কথা বলেছেন, বিমানের সুখ দুঃখের কথা বলেছেন। ফলে ওনাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। এই যে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আমরা দুইজনকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমরা আলোচনাতে যেতে চাই। শুরুতেই প্রথমে আজকে একটা ঘটে যাওয়া ঘটনা আপনারা সবাই দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে যে বিমানের ফ্লাইট বাতিল করেছে ইটালি। কেন ইটালি হঠাৎ করে বিমানের ফ্লাইট বাতিল করলো? যেটুকু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে যারা ইটালিতে আসছেন তারা যে করোনার যে পরীক্ষার যে রিপোর্টটা, সেই রিপোর্ট তারা নেগেটিভ নিয়ে আসলো বাংলাদেশ থেকে, কিন্তু দেখা গেল যে তারা ইটালিতে আসার পরে পরীক্ষা করে তারা নেগেটিভ। তার মানে হচ্ছে আমরা সম্প্রতি জানি যে একটা হসপিটাল বাংলাদেশে, যেটি এই যে জাল সার্টিফিকেট দেওয়ার কেলেঙ্কারিতেও নিয়ে অনেক সরব আলোচনায় এখন আমরা সব মিডিয়া। এই বিষয়টি এসে আপনি দেখেন যে এই যে ইটালিতে আজকে যে বাংলাদেশের এই বিষয়, এই যে ভাবমূর্তি, আপনি বাংলাদেশের প্রচুর ইটালিয়ান থাকেন, বাংলাদেশের প্রচুর মানুষ ইটালিতে থাকেন, যারা দেশে গিয়েছিলেন এখন আসছেন, কিন্তু তাদেরকে এখন আসতে দেওয়া হবে অন্তত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ এই ফ্লাইট বন্ধ থাকবে। আমি একটু জনাব কাজী ওয়াহিদুল আলম আপনার কাছে একটু জানতে চাই, এই যে একটা বিমান ইটালিতে আসা বন্ধ করে দেয়া হলো, এতে করে বিমান এবং আমাদের দেশের যে ভাবমূর্তি যে প্রশ্নের সম্মুখীন হলো, এর জন্য দায়ী কারা? মানে আমরা কাকে দায়ী করব? ধন্যবাদ মিল্টন। আসলে এটা একটা বার্নিং ইস্যু। আজকে এই ঘটনাটা আমরা জানতে পেরেছি, ইটালির বড় বড় পত্রিকাতে হেডলাইন নিউজ এসছে আজকে, এবং এটা নিয়ে বেশ ইটালির আমরা যতটুকু জেনেছি যে এটা টক অফ দি কান্ট্রি হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে এই যে করোনা বা সার্টিফিকেট যে জালিয়াতির ঘটনাগুলো,
এইগুলো বড় করে ওখানে দেখানো হচ্ছে এবং সে দেখানোটাই স্বাভাবিক। এবং এই ইটালি যখন একটা ঘোরতর বিপদের সম্মুখীন হয়েছিল বিগত 2-3 মাস ধরে, সেখান থেকে তারা ক্রমশ আস্তে আস্তে কিছুটা হলে উন্নতি করে এগিয়ে আসছে। এই সময় আমাদের এখান থেকে এই যে কিছু বাঙালি আমরা গেছে যারা এখানে থেকে বলে গেছে যে তাদের নেগেটিভ করোনা, বাট ওখানে যে তাদেরকে এয়ারপোর্টে চেক করে দেখা গেছে যে তারা পজিটিভ। এটা এটা বা একটু আমাদের ভাবমূর্তির ব্যাপারে, দেশের ভাবমূর্তি ব্যাপারে সব থেকে বড় ক্ষতি করেছে। এবং এতে করে তারা এক সপ্তাহের জন্য এখান থেকে যাত্রী যাওয়ার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করেছে। এবং আপনার এটা কিন্তু ইতালি যে শুধু করেছে তা না, এটা কিন্তু অনেক দেশই ইতিমধ্যেই এই ঘটনা ঘটেছে। জাপানে হয়েছে, কোরিয়াতে চায়নাতেও করেছে, হয়েছে। আমরা জানি চায়নাতে বোধহয় একটা ব্যক্তি চায়নাতে মালিকানাধীন একটা এয়ারলাইন্স কে করেছে এটা। ইউএস বাংলার একটা ফ্লাইটে 6 জন প্যাসেঞ্জার পাওয়া গেছে পজিটিভ। তারাও এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ করেছে। এরকম বেশ কিছু দেশ কিন্তু ই করেছে বা এটা এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমাদের জন্য খুব একটা শুভকর ব্যাপার নয়। আপনি যদি দেখেন যে এখন কিন্তু এই করোনা পরবর্তী পর্যায়ে আমি বলবো বাংলাদেশ সিভিল এভিয়েশন একটা সাহসিকতার সাথে বাংলাদেশ সরকার আমাদের দেশের জনগণের স্বার্থের কথা চিন্তা করে অনেকে আটকে গেছে, এই প্রান্তে আটকে গেছে, অপর প্রান্তে অনেক বাংলাদেশি দেশের বাইরে আটকে আছে, তাদেরকে আনা নেওয়ার জন্য এই ফ্লাইট ব্যবস্থাটা একটা অনেকটা ঝুঁকি নিয়েই বাংলাদেশ সরকার এই উদ্যোগ নিয়েছিল, যেটা কিন্তু এখনো ইন্ডিয়া বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর এরা কিন্তু এখনো শুরু করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমরা কিছুটা এগিয়েছিলাম। এখানে আমরা ধারণা করেছিলাম যে এইটা যথাযোগ্য ব্যবহার হবে, সদ্ব্যবহার হবে এবং এতে করে মানুষ উপকার পাবে। কিন্তু আমাদের কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তিত্ব যারা বা তাদের নিজেদের ব্যক্তির স্বার্থটাকে বড় করে দেখে জাতীয় স্বার্থ বা সমষ্টিগত স্বার্থটা বিবেচনা না করে তারা নিজেদের তথ্য গোপন করে এবং ট্রাভেল করেছে এবং এতে করে একটা বড় ধরনের আমরা ঝুঁকির মধ্যে পতিত হয়েছি। এবং আপনারা জানেন যে গত পরশুদিনই টার্কিশ এয়ারলাইন ফ্লাইট শুরু করার কথা ছিল ঢাকাতে। ওরা প্রথমে শুরু করার কথা ছিল 3 তারিখ থেকে, সেটা তারা পিছিয়ে 7 তারিখ করলো। 7 তারিখেও ফ্লাইট আসার কথা, আবার সেটা পিছিয়েছে 15 তারিখে করেছে। এইটা একটা জিনিসকে মানে পৃথিবীর সবগুলো দেশই কিন্তু একসাথে আক্রান্ত হয়েছে এবং সবাই একটা সংখ্যা একটা দ্বন্দ্বের মধ্যে আছে। তারপরও জীবন এবং জীবিকা একসাথে চালু রাখার জন্য বাধ্য হয়ে অনেকেই হয়তো আকাশপথ খুলে দিচ্ছে বা অন্যান্য বর্ডার খুলে দিচ্ছে, কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখছে কোন দেশের করোনা পরিস্থিতি কি, সেখানে স্বাভাবিক সামাজিক ভাবে সেটা কতটুকু স্প্রেড করছে বা সেখানে কি পরিস্থিতি, এইটা কিন্তু প্রতিটি দেশই কম বেশি অত্যন্ত বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করছে। আমাদের বাংলাদেশে এখন পরিস্থিতি চলছে, এখানে সোশ্যাল বা এইটা কন্টামিনেশনটা এখন বেড়ে গেছে। এখন প্রচুর সংখ্যক করোনা রোগী ধরা পড়ছে এবং ফ্যাটালিটিও বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটা দেশি এয়ারলাইন ঢাকাতে ফ্লাইট অপারেশনের জন্য উদ্যোগী হচ্ছে, অ্যাট দি সেম টাইম তারা কিন্তু আবার সংখ্যা নিয়ে এটা এগুচ্ছে আর কি। এবং যার জন্য কিন্তু এই চেঞ্জ হয়ে যাচ্ছে। জি জি, স্বাভাবিকভাবে যে আমি এখন শেষ করি, আবার পরবর্তী পর্যায়ে প্রশ্ন থাকে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আমরা এটা তো চলমান একটা পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে প্রত্যেকটি দেশে এখন সতর্ক থাকবে যে এই যে ঘটনাটি আজকে ঘটেছে এটা অবশ্যই ন্যাক্কারজনক। এবং আমরা বলতে চাই এই ক্ষেত্রে কিন্তু যদি বিমানের কথা বলে, বিমান কিন্তু এই ক্ষেত্রে কোনো কিছু দায় নিতে পারে কিনা জানি না, নেয়ার কথা না, কারণ এই সার্টিফিকেট গুলো তার বিমান দিচ্ছে না। ফলে এই যে বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ যারা করেছে বা এই যে জাল সার্টিফিকেট দিয়ে, তাদের বিরুদ্ধে সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমি একটু মুজিব মাসুদ আপনার কাছে যাই। এই যে ঘটনাটা ঘটলো, চায়না তো একই ঘটনা ঘটলো। এই ক্ষেত্রে আপনি যেহেতু এভিয়েশন বিডে আপনি রিপোর্ট করেন, এটার আপনার অতীত অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা থেকে আপনি কোন ধরনের ক্ষতির মুখোমুখি পড়তে পারে আমাদের এই যে এভিয়েশন খাত?
ধন্যবাদ মিল্টন, আপনি ঠিকই বলেছেন। আমাদের ইতালিতে আমাদের বাংলাদেশের যতগুলো ফ্লাইট আছে সবগুলো ফ্লাইট ইতিমধ্যে সাসপেন্ড করে দিয়েছে। এটা অবশ্য বাংলাদেশ বিমানের কোনো ফল্ট না, বাংলাদেশ হুম, বিমানের শিডিউল ফ্লাইটও না। এটা ইতালি গভর্নমেন্ট তাদের প্যাসেঞ্জারদেরকে, বাংলাদেশি প্রবাসী তাদের ইতালি রেসিডেন্টদেরকে নেওয়ার জন্য বাংলাদেশের বিমানের একটা ফ্লাইট চার্টার করছে। সেই হুম, চার্টার হুম, করা ফ্লাইট তাদের দেশে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। যাই হোক, আজকে কিন্তু আমি এখনো অফিসে, আমি এই বিষয়ে একটু আগে রিপোর্ট জমা দিয়েছি। তো হুম, আজকেও কিন্তু কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে 125 জনকে তারা তাদের দেশে ঢুকতে হুম, দেয় নাই। মানে হুম, আবার ওরা ওই ফ্লাইট থেকে আবার ব্যাক করে দিয়েছে। right, কারণ ওই ফ্লাইটেও কমপক্ষে প্রায় 30 থেকে 35 জনের মতো করোনা পজিটিভ ছিলেন, যার কারণে ফ্লাইটটা ইত্যাদিতে ঢুকতে দেয়নি। হুম, আর বিমানের যে ফ্লাইট, এর আগে মনে হয় 1000-এর উপরে প্যাসেঞ্জার অলরেডি ইতালিতে গেছেন। যে কারণে হুম, ওরা ইতালিতে যে সমস্ত ফ্যামিলি গুলোতে, যে সমস্ত এলাকাগুলোতে বাংলাদেশি প্যাসেঞ্জাররা অলরেডি অবস্থান করছেন, সেই সব জায়গাগুলোতে ওরা হুম, এখন কম্পালসারি সবাইকে টেস্ট করা শুরু করে দিয়েছে। কারণ হুম, ওদের কাছ থেকে বাংলাদেশি যে সমস্ত প্যাসেঞ্জার গুলো অলরেডি বিভিন্ন জায়গায় গেছেন, তাদের কাছ থেকে অন্য জায়গাগুলোতে করোনা ছড়াই পড়ছে। ওয়াহিদ ভাই হুম, ঠিকই বলেছিলেন যে আমাদের এখান থেকে যে সমস্ত সার্টিফিকেট গুলা হুম, আহ, নেওয়া হচ্ছে, এগুলা ইতিমধ্যে একটা এজেন্সি, একটা হসপিটালকে, রিজেন্ট নামে একটা হসপিটালকে অলরেডি সিলগালা করে দিয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এরকম আরো হুম, বেশ কয়েকটা হসপিটাল আছে যাদের কাছ থেকে বাংলাদেশি প্যাসেঞ্জাররা এই করোনা সার্টিফিকেট নিয়ে এয়ারপোর্টে, এবং এয়ারপোর্টের এরকম কোনো, বাংলাদেশের এয়ারপোর্টের এরকম কোনো সুযোগ সুবিধাও নাই, এরকম কোনো ইয়েও নাই যে এই সার্টিফিকেট গুলা কতটুকু জাল বা কতটুকু হুম। ভালো সেটা দেখার। আপনি ধন্যবাদ। বলছিলেন আচ্ছা, যে জি, এতে আমাদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। এতে হুম, আমাদের হুম, আমাদের এভিয়েশন সেক্টর, যদিও ইতালিতে আমাদের কোনো বিমানের কোনো ফ্লাইট নাই, বাংলাদেশে অন্যান্য কোনো এয়ারলাইন্স এর কোনো ফ্লাইট নাই, হুম, তারপরও ইতালিতে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটা হুম। সেটা কোনোভাবে পূরণ করার সুযোগ নাই। ভবিষ্যতে যদি বাংলাদেশ বিমান ইতালিতে আমাদের ফ্লাইট শুরু করে, সেক্ষেত্রে এটা হয়তো এফেক্ট হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আমরা বোধহয় আমাদের ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে। আমরা জনাব ওয়াহিদুল আলমকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। উনি আছেন অনলাইনে, এদের নাম দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে পাচ্ছি না। হয়তো কিছুক্ষণের মধ্যে উনি ফেরত আসবেন। উনি ফেরত আসলে ওনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন, যে জনাব ওয়াহিদুল আলম একটু আগেই বলেছেন যে বাংলাদেশ সরকার বাইরে বসবাসরত বাংলাদেশিদের পরিবহনের সুবিধার্থে বিশেষ ফ্লাইট কিন্তু চালু করেছে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি, এবং যার ফলে আমাদের এখানে যারা আটকে ছিল বাংলাদেশ থেকে এসে, ইউকে থেকে তারা বাংলাদেশে গেছে, এবং বাংলাদেশ থেকে যারা ইউকে তে আসতে চেয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন দেশে গেছেন। বিশেষ করে আপনার লন্ডন টু ঢাকা যে ফ্লাইটটি দেওয়া হয়েছে, মূলত নর্মালি এই ফ্লাইটটা থাকতো হচ্ছে আপনার লন্ডন থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, আবার আসার সময় ঢাকা থেকে ডাইরেক্ট লন্ডনে আসতো। ফলে হতো কি যে আপনার যাত্রী এবং কার্গো পরিবহন, হ্যাঁ, দুইটা মিলিয়েই আপনি দেখবেন যে আহ, যাত্রী এবং আপনার পণ্য পরিবহন, যেটা কার্গো পরিবহন, দুইটা মিলিয়ে মোটামুটি ধরুন যে আহ, বাংলাদেশ বিমানের একটা বিশাল আর্থিক যে সংস্থান সেটা হতো। কিন্তু এখন আমরা এখানে দেখেছি বিভিন্ন কার্গো প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা আহ, আহ, উপকৃত হচ্ছে কিনা এই যে লন্ডন ফ্লাইটটা দেওয়ার কারণে। তাদের বক্তব্য হচ্ছে যে আগে 80% কার্গো কিন্তু যেত সিলেটে, আর বিমানের যাত্রীও কিন্তু সিংহভাগ হচ্ছে সিলেটের। অন্যান্য জায়গার আছে, কিন্তু যেহেতু সিলেট অঞ্চলের মানুষ এই দেশে বেশি থাকে, ফলে বিমান কিন্তু দেখবেন যে যাওয়ার সময় 17-18 জন বা 20-22 জন 28 জন যাত্রী যাচ্ছে, আসার সময় এনাফ যাত্রী আসছে। এবং কার্গো পরিবহনের ক্ষেত্র অনেকটা বলা যায় যে শূন্য, যেখানে ধরেন আপনার 10 থেকে 20-25 টন পর্যন্ত মাল যেত, সেখানে একেবারেই স্বল্প সংখ্যক কার্গো পরিবহন হচ্ছে। তাহলে বিমান, আপনি আপনি কি মনে করেন যে বিমানের যারা ব্যবস্থাপনায় আছেন ওনারা সুচিন্তিত ভাবে চিন্তা করে এই বিশেষ বিমানটি দিচ্ছেন? প্রতি রোববারে যাচ্ছে এখন, আমি বিশেষ ফ্লাইট এটা দিচ্ছে সেটার কথা বলছি না, যেটা বিমান এখন পরিচালনা করছে সরাসরি প্রতি রোববার আসা যাওয়া, সেই বিষয়ে বলছি। ধন্যবাদ। এটা আসলে বিমান এখন যে সপ্তাহে একটা ফ্লাইট লন্ডনে যাচ্ছে, এটা কিন্তু বিশেষ ফ্লাইট না, এটা শিডিউল ফ্লাইট। শিডিউল। বাংলাদেশে একমাত্র ফ্লাইট যেটা এখন শুধুমাত্র লন্ডনে বিমান সরাসরি চালাচ্ছে। আপনি ঠিকই বলছিলেন যে লন্ডনে বিমানের যেই
স্রোত যে জোয়ার ছিল সেটা মূলত সিলেট কেন্দ্রিক ছিল, যার কারণে বিমান ম্যানেজমেন্ট এই ফ্লাইটটাকে ঢাকা, লন্ডন, সিলেট, ঢাকা করছিল, যার কারণে প্রচুর পরিমাণে কার্গো এবং প্যাসেঞ্জার আসতো। আপনি জানেন, আপনি যদি ফুল বোর্ডও যদি প্যাসেঞ্জার দেন তাহলে কিন্তু বিমান লাভজনক হয় না। হ্যাঁ, তার চেয়ে যদি আপনার কার্গো বেশি আসে সেই ক্ষেত্রে বিমান অনেক বেশি লাভজনক। এই কারণে আপনি দেখবেন অনেক সময় মানে একটা ফ্লাইটে ফুল প্যাসেঞ্জার থাকে না, কারণ তখন একটা ফ্লাইটে যদি ফুল প্যাসেঞ্জার দিতে হয় তাহলে কিন্তু কার্গো দেওয়া যায় না। আর যদি একটা ফ্লাইটে যদি বেশি কার্গো দিতে হয় সেক্ষেত্রে আমার প্যাসেঞ্জার কমাই ফেলতে হবে। এই জন্য মাঝে মাঝে আমরা দেখি যে প্যাসেঞ্জার মানে যাত্রী আমরা অনেক সময় যখন সেলস কাউন্টারগুলোতে যাই যে বিমান বলতেছে আপনার ইয়ে নাই, টিকিট নাই, বাট আপনি যখন ফ্লাইটে ওঠেন তখন বলতেছে যে দেখতেছি আমরা মানে ফ্লাইটে প্যাসেঞ্জার নাই। এটার মূল কারণটা হচ্ছে আপনি ফুল কার্গো বেশি দিচ্ছেন, যার কারণে আপনাকে প্যাসেঞ্জার কমায় ফেলতে হচ্ছে। মূলত বিমানটা লাভজনক এবং বেশি চলতেছিল সিলেটে এবং লন্ডনে বেশি চলতেছিল কার্গোর কারণে, কিন্তু সেই কার্গো গুলা এখন আনতে পারতেছেন। আগে 27 থেকে 28 টন কার্গো বাংলাদেশে আসতো সিলেট হয়ে, তারপর ঢাকায় আসতো, কিন্তু এখন যেহেতু ফ্লাইটটাকে মানে চেঞ্জ করে ঢাকা, সিলেট, ইউকে প্লাস ঢাকা নিয়ে করে ফেলছে, সেই জন্য কার্গো গুলা এখান থেকে মানে কাস্টমস এর মাধ্যমে ছাড়ানো এটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আবার সেটাকে সিলেটে পাঠানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যার কারণে মানুষ এখন আর আমাদের বিমানকে কার্গো দিচ্ছে না। আমি যতটুকু জানি সিলেটের আমাদের বিমানের যে কার্গো এজেন্ট আছেন 10-12টা কার্গো এজেন্ট, তাদের অনেকেই এখন অন্যান্য এয়ারলাইন্স যেমন ইতিহাদে চলে গেছেন, বিমান ছেড়ে অন্যান্য এয়ারলাইন্সে চলে গেছে। আমি মনে করি এটা বিমানের ম্যানেজমেন্টের সম্পূর্ণ ব্যর্থতা, বিমান ম্যানেজমেন্ট এটা নিতে পারে নাই, এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে নাই, যার কারণে বিমান আছে। ধন্যবাদ। আমরা একটু জেনে আসি যে আমাদের জনাব ওয়াহিদুল আলমের অভিজ্ঞতা থেকে কি বলেন, যেহেতু উনি পরিচালনা করেছেন। এই যে আপনার কার্গো পরিবহনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখন যে ঢাকা লন্ডনের যে এটা করে এই রুটটা করে দেওয়ার ফলে তো কার্গো যাওয়ার হার কমেছে, একইভাবে বিমান কিন্তু প্রতি কেজিতে যে পরিমাণ পয়সা নিচ্ছে তার থেকে কিন্তু অনেক কম নিচ্ছে হচ্ছে ইত্তেহাদ। ফলে এখানে আপনি 14টা কার্গো প্রতিষ্ঠান আছে এই দেশে, যেই কার্গো প্রতিষ্ঠানগুলো বিমানকে কিন্তু একটা কার্গো পরিবহন যে একটা বড় খাত হতে পারে সেটা কিন্তু শিখিয়েছে বিমানকে এই দেশের এই প্রতিষ্ঠানগুলো। সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন বিমানের যে সুবিধা সেটা নিতে পারছে না, তারা এখন ইত্তেহাদ কিংবা টার্কিশ এয়ারওয়েজ অন্যান্য এয়ারওয়েজে যাচ্ছে। আমি কয়েকজন এখানে কার্গো ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ওনারা দুঃখে বলেছেন যে আমরা বেশি প্রাইসে কেন পাঠাবো, আমরা কম পয়সায় পাচ্ছি। এখন এই যে বিমান ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটি ভাবে না নিয়ে কিভাবে এই সিদ্ধান্ত নিল যে আপনার প্রতি কেজি রেট আপনি বাড়িয়ে দিচ্ছেন, একইভাবে কিন্তু যাত্রী পরিবহনের টিকিটের দামও কিন্তু সেম। দেখবেন যে বিমান এখন বিমান চলছে প্রতি রোববার, তার একটা টিকিটের যে দাম তার থেকে অনেক কমে কিন্তু ইত্তেহাদ টিকিট দিচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি ওয়াহিদুল আলম? আসলে এয়ারলাইন ব্যবসাটা কিন্তু অত্যন্ত ট্রিকি ব্যবসা, এবং এইটা মার্কেটের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্লেনের যাত্রী ভাড়া কি হবে, কার্গো ভাড়া কি হবে, এটা কিন্তু সাধারণত মার্কেটের সাথে সামঞ্জস্য রেখেই সবসময় করতে হয়। এই জায়গাটাতে বিমান মার্কেট যেটা অ্যানালাইসিস করা দরকার সেই জিনিসটা বিমান সঠিকভাবে না করতে পারার কারণে বিভিন্ন সময় বিমান হয় দেখা যায় অনেক বেশি ভাড়া আদায় করছে, অথবা দেখা যায় অনেক সময় অন্যদের তুলনায় অনেক কম ভাড়া আদায় করছে। এতে করে মার্কেট যে ডিমান্ডটা এটা এখন কিন্তু আগের মতো এমন নাই যে না একটা ফিক্সড ভাড়াতে সবসময় চলবে। এখন ইল্ড ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, রেভিনিউ ম্যানেজমেন্ট, প্রত্যেকটা এয়ারলাইন্সের একটা রেভিনিউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকে। এই রেভিনিউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাইটা বিবেচনা করে এটা তারা চিন্তা করবে যে এখন লন্ডন থেকে ঢাকার ফেয়ার কত হওয়া উচিত, বিজনেস ক্লাসের কত হওয়া উচিত, বা আরবিডি একটা কথা আছে, আরবিডি মানে ইকোনমিক ক্লাসের মধ্যে অনেকগুলো মানে শ্রেণী বিভাগ থাকে, প্লেনের একটা ফ্লাইটের প্রফিটেবিলিটি ডিপেন্ড করে সেটার উপরে। কিছু সিট হয়তো কম দামে বিক্রি করা হয়, তারপরে আরেকটু হায়ার ক্লাস, এইভাবে কয়েকটা 4-5টা 6টা ক্লাসে বিভক্ত করে নেওয়া হয়। সো এখন এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে এখন ডিমান্ড কি আছে মার্কেটে।
এখন আমি বলি যেমন ধরেন এমনি সময় ঢাকা থেকে ইউরোপে কার্গো যায় ম্যাক্সিমাম $2 $2.5 করে, এখন সেখানে $7 থেকে $8 করে তারা দিচ্ছে প্রত্যেকটা এয়ারলাইন্স। আবার আমেরিকাতে খুব বেশি হলে নর্মাল সময় $3 $3.5 করে চার্জ করা হয়ে থাকে করতো। এখন আমেরিকার কার্গো প্রায় $11 $12 পর্যন্ত যাচ্ছে আর কি, বিকজ ডিমান্ড ইজ সব বেশি কিন্তু সেই তুলনায় স্পেস কম আর কি। তো এই জায়গাগুলো এখন বিমানের বুঝতে হবে যে লন্ডন থেকে ঢাকায় কার্গো আসার জন্য অন্যান্য কম্পিটিটররা কি রেট দিচ্ছে বা ডিমান্ড কি আছে। যদি ডিমান্ড বেশি থাকে রেট বাড়াবে, যদি ডিমান্ড কম থাকে তাহলে সেইভাবেই করবে। এইটা তো আমাকে অ্যাজ এ এয়ারলাইন এক্সিকিউটিভ হিসেবে ওখানে বিমানে যে কান্ট্রি ম্যানেজার আছে বা কার্গো ম্যানেজার যে আছে তারা এই সিদ্ধান্তটা নিবে আর কি। টাইম টু টাইম মার্কেট, তাদের মূল কথা হচ্ছে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে এয়ারলাইনের কাছে। অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে কোন এয়ারলাইন্স কিন্তু এখান থেকে হেড অফিস থেকে বলে দিতে পারবে না যে তুমি এখন এই ফিগারে বিক্রি করো বা সেই, হেড অফিসের লোক তো ওখানে ফ্রন্টে বসে নাই। তো কাজে ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং একটা স্টেশনকে প্রফিটেবল করার জন্য ওই আমি এখানে একটু জনাব ওয়াহিদুল আলম একটু যোগ করি। আপনি যেটা বলছেন যে এখানে যেহেতু একটা বিমানের একটা অফিস আছে পূর্ণাঙ্গ ইংল্যান্ড এন্ড আয়ার, এখানে যারা দায়িত্ব আছেন তারা কি বলছেন সেই বিষয়টি কিন্তু আপনার কেন্দ্র থেকে শুনতে হবে, কারণ তারা কিন্তু এখানে তারা দেখছে সরাসরি যে ব্যবসাটা কোথায়। কিন্তু আমরা একটু খবর নিয়ে জানলাম যে এটা এখানে যারা আছেন তাদের কোনো কথাই কিন্তু এখানে আপনার ইমপ্লিমেন্ট হচ্ছে না সরাসরি হেড অফিস থেকে, এবং সরাসরি একজন বা দুজন ব্যক্তি সরাসরি নিয়ন্ত্রণ করছে। এইভাবে কি একটি এত বৃহৎ প্রতিষ্ঠান, সরকারের বা বিমানের মতো একটা প্রতিষ্ঠান চলতে পারে কিনা? এটা নীতি নির্ধারকদের এখানে ভুল আছে কিনা, আপনি কি মনে করেন? এক্ষেত্রে আমি মিলন ভাই একটু বলি। এই ক্ষেত্রে বিমান ম্যানেজমেন্টের যে ধারণা সেটা হচ্ছে মানে লন্ডন অফিসের যে সমস্ত কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার যারা ছিলেন দীর্ঘদিন ধরে, তারা এখানে অ্যাক্সেস ব্যাগেজ মানে আপনি একজন যাত্রী সেই 40 কেজির মতো তার নর্মালি সেই কার্গো পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে তারা প্রচুর পরিমাণে অ্যাক্সেস ব্যাগেজ নিয়ে বড় ধরনের একটা কেলেঙ্কারি বা লুটপাট হয়তো দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্ট এটা টের পেয়েছিলেন, যার কারণে একাধিকবার তদন্ত হয়েছে। তদন্তর কারণে এই সমস্ত ইয়েগুলা তদন্ততে বেশ কয়েকজন অফিসারের নামও আসছে, তাদেরকে সাসপেন্ডও হয়েছেন, মিনিস্ট্রি থেকে তদন্ত হয়েছে, তারপরে বিমান থেকে তদন্ত হয়েছে। তবে আসলে বাস্তবে যেটা মানে ম্যানেজমেন্ট এই সমস্ত তদন্তগুলো করে বাস্তবে কোনো ফল মানে রেজাল্ট আনতে পারে না। কারণ আমার কাছে মনে হয়েছে এই সমস্ত তদন্তগুলো মানে এক পর্যায়ে একটা লন্ডন ভ্রমণের মতো যেটা হয়, মানে মিনিস্ট্রি থেকে একজন যাচ্ছেন, উনি লন্ডন নাম তদন্ত করতে যাচ্ছেন, তদন্তের নামে উনি লন্ডন বেড়াতে যান, ঘুরে আসেন, চলে আসেন, কোনো রিপোর্ট দেন না। ঠিক একইভাবে বিমান থেকেও মানে হাই অফিসিয়ালরা যান, ইভেন বিমান বোর্ডেরও অনেক কর্মকর্তা এই লন্ডনের এই অফিস ভিজিট মানে তদন্ত করার জন্য, যে অ্যাক্সেস ব্যাগেজ কেলেঙ্কারি তদন্ত করার জন্য লন্ডনে গিয়েছিলেন, তারা সেখানে মানে সেখান থেকে ফিরে এসে কোনো ধরনের তদন্ত করেন নাই। তবে এই ক্ষেত্রে বর্তমান যে বিমান মন্ত্রণালয়ের যে সচিব, সিনিয়র সচিব জনাব মহিবুল হক, উনি একটা কঠোর অবস্থান নিয়েছেন। উনি অ্যাক্সেস ব্যাগেজটা বন্ধ করার জন্য চেষ্টা করছেন। তবে এটা একদিক দেখিতে বিপরীত হয়েছে যে লন্ডনের যে কার্গোটা সেটা এখন আমরা এই ভয়ে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছিল, অনেকে সাসপেন্ড হয়েছিল, অনেক মেধাবী অফিসার যেগুলা বিমানের লন্ডন অফিস থেকে দাঁড় করিয়েছিল, বিমানকে মানে লন্ডনের বুকে একটা মর্যাদার আসন তৈরি করে দিয়েছিলেন, সেই সমস্ত অফিসার গুলা এখন সাসপেন্ড অবস্থায় আছেন। তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া ঠিক আছে, তারা যদি অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, কিন্তু তাদেরকে সাসপেনশন রেখে মানে ওইখানে যাদেরকে পাঠানো হয়েছে তারা কিন্তু বাস্তবে কোনো ধরনের কাজ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে এইসব কারণে হয়তো লন্ডনের অ্যাক্সেস ব্যাগেজ মানে কার্গোর পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে। যারা এই কার্গোটা তৈরি করছিলেন, মুজিব মাসুদ, আপনাকে আমি একটু যোগ করি। আপনি যেটা বলছেন যে অ্যাক্সেস ব্যাগেজ বিষয়টি কিন্তু আগে তদন্ত হয়েছে কিনা আমার জানা নাই। আপনি জানবেন গত 2019-এর 18 এবং 28 এপ্রিল দুইটা লেখা লিখেছিলাম বিডি নিউজ 24-এ। সেই
আমি পরিষ্কার বলেছিলাম যে এখানে এই এয়ারপোর্টে যে অতিরিক্ত পরিবহন হয় সেটার জন্য যে টাকাটা যাত্রীদের কাছ থেকে নেওয়া হয় সেটা কিন্তু ক্যাশে নেওয়া হয়, একটা হাতে হ্যাঁ, লিখে হতো। আপনি ঠিকই বলেছেন, এক্সেস ব্যাগেজ তদন্ত করার মতো আমাদের এক্সপার্টিস বাংলাদেশে নাই। আমাদের বিমানের যে সমস্ত অফিসাররা, এক্সপার্টিস লাগবে। আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমি বুঝতে পেরেছি। আমি বলতেছি সেই ধরনের এক্সপার্টিস নাই এবং মিনিস্ট্রি থেকেও নাই, যার কারণে মানে এক্সেস ব্যাগেজটা তদন্ত করে। তবে এক্সেস ব্যাগেজ নিয়ে অনেক ধরনের মানে অনিয়ম হয়। যেমন আপনি ধরেন বিমানে এক্সেস ব্যাগেজ হিথ্রো এয়ারপোর্টে প্রায় 95টা এয়ারলাইন্স কোম্পানি অপারেট করে এবং ডেইলি 12 থেকে 1250 ফ্লাইট হিথ্রো থেকে ফ্লাই করে। আপনি কোন এয়ারপোর্টে, আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি, কোন ফ্লাইট কোন যাত্রীদের কাছ থেকে ক্যাশ নিয়েছে, লেনদেন করেছে, এই ধরনের আমি পাইনি। ফলে আমি এই প্রশ্নটা তখন তুলেছিলাম যে এখানে ক্যাশ যে টাকাটা নেওয়া হয়, হাতে লিখে দেওয়া হয়, আমাকেও দেওয়া হয়েছে একসময় 2016 সালে আমাকে দেওয়া হয়েছে। এবং সেটা আমার তখন থেকে আমার মনে হলো যে এটা এইভাবে ক্যাশ লেনদেন কেন হয় এখানে, কিভাবে এটা আমরা যতটুকু জানতে পেরেছি, মানে ইউকে তে আমাদের যে বিমানের যে জিএসএ আছে, জেনারেল সেলস এজেন্ট, সেই ডানাটা ওয়াহিদুল আলমের কাছে আসবো, এই বিষয়টা একটু ওনাকে কাছে আসি আমি। সেটা হচ্ছে যখন বলা হলো তখন আপনার এপ্রিল মাসেই কিন্তু একটা তদন্ত টিম এখানে এসেছিলেন, জ্ঞানেন্দ্র যিনি ডেপুটি সেক্রেটারি, তিনি এসেছিলেন। ওনার সাথে আমি কথা বলেছি এই বিষয়টি নিয়ে। উনি আমাকে বলেছিলেন, বিমান অফিসে লন্ডনে, তিনি আমাকে বলেছেন যে উনি এক সপ্তাহের মধ্যে সেইখানে কার্ড মেশিনের ব্যবস্থা করবেন, পজ মেশিন যেটাকে বলা হয় সেটির ব্যবস্থা করবেন। কিন্তু এক সপ্তাহ গিয়ে প্রায় 1 বছর পার হওয়ার পরেও কিন্তু সেটা সম্ভব হয়নি, করেনি, উনি করেন নাই। কিন্তু পরে যে ব্যবস্থাটা করেছেন যে কার্গো পরিবহন যারা করে বিমানের হয়ে ডানাটা, যে কার্ড মেশিন সেটি এখন বিমান এবং সেটার মাধ্যমে পেমেন্টটা নেয়। এবং তারা, আমি যতটুকু তথ্য পেয়েছি, তারা ওইখান থেকেও একটা কমিশন রাখে, বাকি টাকাটা বিমানকে দেয়। এখন কথা হচ্ছে বিমান কিভাবে পায় টাকাটা তাদের কাছ থেকে। এখানেই শুভঙ্কর, আমি একটু জনাব ওয়াহিদ এখানেই শুভঙ্করের আর্থিক লেনদেনের যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এটা কতটুকু সিদ্ধ, এখানেই শুভঙ্করের ফাঁকি। মানে আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, জনাব কাজী ওয়াহিদুল আলম, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? আসলে এখানে যে জিনিসটা হচ্ছে কি যে আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। প্লিজ আপনি বলুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি আমরা আপনাকে, আমরা শুনতে পাই। আমি শুনতে পাচ্ছি। বলি আপনার একটা এয়ারলাইন্সের ফ্লাইট এক্সেস ব্যাগেজ একটা পা থাকে। এক্সেস ব্যাগেজ থেকে কিন্তু সাধারণত একটা স্টেশনের 10% কস্ট ইন আয় হয়ে থাকে আর কি। হ্যাঁ, হ্যালো, জি শুনতে পাই আমরা, আপনি বলুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ মিল্টন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, সো একটা এয়ারলাইন্সের যে অপারেটিং কস্ট আছে তার 90% আসে হচ্ছে বিষয় থেকে, কার্গো এন্ড প্যাসেঞ্জার সেলস থেকে, আর বাকি 10% কিন্তু রেভিনিউ ইনকাম হয়ে থাকে এক্সেস ব্যাগেজ থেকে। এবং এক্সেস ব্যাগেজ আপনারা জানেন যে এই এক্সেস ব্যাগেজ রেট কিন্তু অনেক হাই। 1% অফ ফার্স্ট ক্লাস যে ফেয়ার আছে তার 1% হলো পার কেজি ফেয়ার। সো কাজে হুইচ ইজ ভেরি সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সই কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং অত্যন্ত স্ট্রিক্টলি তারা কিন্তু আদায় করে থাকে। এবং ঢাকা থেকেও আমরা দেখেছি কোন এয়ারলাইন্স ইভেন 1 কেজির বেশি 1 কেজি 2 কেজিও যদি এক্সেস ব্যাগেজ হয় সেটাকে তারা এক্সট্রা পয়সা আদায় করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বিমানের বরাবরই বিভিন্ন স্টেশন, শুধু লন্ডন না, অন্যান্য বিমানের আরো অন্য যেসব স্টেশন আছে সেসব স্টেশন থেকে এরকম অভিযোগ পেয়েছি, বিমানের কাছে সেরকম অফুরন্ত অভিযোগের আছে, ঝুড়ি আছে। এবং এই এক্সেস ব্যাগেজটা নিষেধ করার ব্যাপারে ঠিক করা হয় না, এটা ওয়েট কাট করা হয়। এমনকি কার্গোতে যে আসে, যে আছে সেখানে ওয়েট কাট করা হয়, তা আসে হয়তো 40 কেজি, সেখানে 10 চার্জ নিয়ে বাকি তার শেয়ার হয়। সো এটাকে চলে আসে।
বাট এটার কোনো শুরু বিগত কাজ পর্যন্ত আমি ওইভাবে দেখি নাই। এবং আপনি যেটা বললেন এটা তো অত্যন্ত গর্হিত একটা অপরাধ বলে আমি মনে করি। ক্যাশ টাকা ট্রানজাকশনের কোনো সুযোগ নাই। ব্যাংক হবে, এটা কিন্তু বিমানের প্রতিষ্ঠা লগ্ন থেকে চলে আসছে। এটা যদি আমরা লিখে সামনে সম্মুখে তাহলে এটা এখনো চলতে থাকতো। কঠোরের সাথে মানতে হবে। এগুলো যদি না আইন করা যায়, আইন স্টাফদের উপরে ছেড়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার আসবো আপনার কাছে। মুজিব মাসুদ, আপনার কাছে এই যে এই প্রসঙ্গ নিয়ে আসি, আপনি যেটা বলছিলেন যে যারা, আপনিও তখন আমি দেখেছি যুগান্তর আপনি রিপোর্ট করেছেন, আমি যে সময় রিপোর্ট করছি একই সময় আপনিও করেছেন রিপোর্ট। সেই সময়ের রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই এপ্রিল মাসেই তদন্তে এসেছিলেন জনাব আলী ইমাম, উনিও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি সহ জ্ঞানেন্দ্র বাবু, ওনারা এসেছিলেন তখন তদন্তে। ওনারা বলেছিলেন কি এপ্রিলের 30 তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদনটি দেওয়া হবে, যে 412 কোটি টাকা বা আরো ওই যে টিকিট বিক্রির যে টাকা জালিয়াতি, এইসব বিষয়ে একটা তদন্ত রিপোর্ট কিন্তু 30 এপ্রিলের মধ্যে 2019 দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো রিপোর্ট হয় নাই। এই বিষয়ে কোনো আদৌ তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা সেটাও আমরা। একই সাথে তদন্তটা যে জায়গাগুলোতে আঘাত করেছে, কারণ ওনারা এসে এখানে যে কার্গো প্রতিষ্ঠানগুলো প্রত্যেকের সাথেই বসেছে, হ্যাঁ, দুই একটি কার্গো ছাড়া, ফলে এই কার্গো ব্যবসার উপর তখন কিন্তু একটা এফেক্ট করেছে এবং তাদের কোটা কমিয়ে দেওয়া হলো, ফলে বিমানগুলো প্রতিষ্ঠানগুলো অন্যদিকে চলে গেল। তাহলে এই যে তদন্ত করতে আসলেন ওনারা, বিমানের কিছু পয়সা খরচ হলো, ওনারা থাকলেন এখানে, ঘুরলেন ফিরলেন, ওনাদের তদন্ত প্রতিবেদনও কিন্তু আমরা জানি না আসলেই কি সে দুর্নীতি। যে উনি কিন্তু জ্ঞানেন্দ্র বাবা আমাকে বলেছিলেন যে যা অভিযোগ তার 80% উনি সত্যতা পেয়েছেন, তাহলে সত্যতার রিপোর্ট কোথায়? সেই রিপোর্ট উনি দিলেন না কেন? আপনি অ্যাজ এ রিপোর্টার আপনার কাছে কি তথ্য আছে ওইখানকার? হ্যাঁ, তদন্ত রিপোর্ট আমি যতটুকু জানি তদন্ত রিপোর্ট অলরেডি জমা দিয়েছেন। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে 3-4 জন অফিসিয়ালকে সাসপেন্ডও করা হয়েছে, তাদেরকে শোকজ করা হয়েছে। এখন সর্বশেষ আমি যতটুকু জানি এই ব্যাপারে একজন আইও নিয়োগ করা হয়েছে, উনি আবার কিছুদিনের মধ্যে লন্ডন যাবেন এই বিষয়টা তদন্ত করার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে মন্ত্রণালয় থেকে যে তদন্ত টিমটা সেখানে গিয়েছিলেন, সেই তদন্ত টিমটা মানে কোনো বড় ধরনের মানে একদম পুঙ্খানুপুঙ্খ যে তদন্ত, সে তদন্তটা করে নাই। কারণ আমি যতটুকু জানি মানে ওইখানে উনি যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল তার সাথে কথাও বলেন নাই। তাহলে তিনি কিভাবে এই তদন্ত রিপোর্টটা পূর্ণাঙ্গ রিপোর্ট হবে? তবে আমি মানে এই এই সেখানে আসলে আমি এর আগে বলেছিলাম যে এই লন্ডনের অ্যাক্সেস ব্যাগেজ নিয়ে যে পরিমাণ লুটপাট হয়েছে তার চেয়ে বেশি এই তদন্তর নামে মানে সেখানে গিয়ে থাকা খাওয়া এগুলোতে আরো অনেক বেশি টাকা খরচ হয়েছে। তারপরও যে কোনো করাপশন তদন্ত হবে, তদন্ত করা উচিত। যারা গিয়েছেন যারা তদন্ত করেছেন তারাও, তাদের বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে। আবার একদম মানে কারাপশন হয় নাই সেটাও বলা যাবে না, কারাপশন হয়েছে। তবে এই তদন্তের নামে কিন্তু আমাদের লন্ডন রুটটার যে কার্গোটা ছিল সেটা আমরা হারাই ফেলছি। সেটা আদৌ পুনরুদ্ধার করা যাবে কিনা ভবিষ্যতে এবং কতদিন পরে সেটা পাওয়া যাবে সেটাও আমরা জানি না। তবে অ্যাক্সেস ব্যাগেজটা আসলে আমি আগেও বলেছি, অ্যাক্সেস ব্যাগেজটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, কারণ হিডেন কার্গো। আপনি জানেন, আপনি বলেছিলেন যে অ্যাক্সেস ব্যাগেজের জন্য কোনো ধরনের রিসিট দেওয়া হয় না। সেই ক্ষেত্রে ডানাটা যে আমাদের যে জিএসএ আছে, যে সেই জিএস এর যে মেশিনটা আছে সেই মেশিনটা সোয়াপ করে টাকাগুলো নেওয়া হয়। সেই ক্ষেত্রে ওই ডানাটার বা যে জিএস এর যে মেশিনটা ইউজ করা হয় সেই মেশিন থেকে সেই টাকাটা আদৌ বিমানের কোষাগারে যাচ্ছে কিনা সেটাও আমরা জানি না, এবং সে ব্যাপারে তদন্ত রিপোর্টে স্পষ্ট কিছু ছিল না। সেই ক্ষেত্রে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা এখন পর্যন্ত দেখি নাই। তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্টও জমা দিয়েছেন, সেজন্য একজন অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে, সেটাও আপনারা দেখেছেন, আমরা পত্রপত্রিকায় রিপোর্ট করেছি। কিন্তু এখানে বিষয় হলো যে এই যে এখন অনিয়মের কিন্তু স্পেসিফিক কোনো কিছু আমরা পাইনি। আপনি যে বলেছেন যার বিরুদ্ধে বেশি অভিযোগ তার সাথে কথাই বলেন, তাহলে তদন্তটা উনি কিভাবে করলেন? হ্যাঁ, এটা তো সেটাও হয় না।
ইভেন এটা আমি শুনেছি, এটা হ্যাঁ না তবে আমি যেহেতু এখানে আমি আবার তদন্তকারী কর্মকর্তা যিনি মিনিস্ট্রি জয়েন্ট সেক্রেটারি, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার কথা বলেছেন যিনি আপনি যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে কথা বলেন নাই। উনি আবার বলছেন না আমি কথা বলছি, বাট উনি বলল যে উনি তার অফিসে গিয়েছিলেন বাট তাকে পান নাই। যে অভিযুক্ত সে আমাকে আবার বলেছেন যে তদন্তকারী কর্মকর্তা আমার অফিসে আসছিলেন কিন্তু আমার সাথে উনি কথা বলেন নাই, উনি আমার অফিসে আধা ঘন্টা বসে তারপরে অফিস থেকে চলে গেছেন। তাহলে এইভাবে সেটা তো পূর্ণাঙ্গ রিপোর্ট হতে পারে না। আমার কথা হচ্ছে তদন্ত প্রতিবেদন যখন একজন তদন্ত টিম যখন আসে একটা জায়গায়, সেই জায়গাটা তো ডেভেলপ হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু দেখা গেছে তার বিপরীত হয়েছে। এখানে কার্গো ব্যবসার যে একটা চমৎকার ক্ষেত্র ছিল এখান থেকে, সেই ক্ষেত্রটি কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ এখানে আপনাকে মনে রাখতে হবে, এখানে যারা কার্গো ব্যবসা করে তারা অনেক কষ্টে, এই দেশে কিন্তু ব্যবসা দাঁড় করা এত সহজ না বাংলাদেশের মতো। এখানে অনেক কিছু, অনেক প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু এখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয়, এবং যাদের বিরুদ্ধে যে এত অভিযোগ করা হয়েছে তারা কিন্তু তিলে 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 বাংলাদেশ বিমানকে কার্গো ব্যবসার যে একটা বিশাল ক্ষেত্র আছে সেটা উপহার দিয়েছে। কিন্তু ওই তদন্ত টিম পারতো, হ্যাঁ, যদি অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মটা কিভাবে হয়েছে সেটাও তো আপনার নিশ্চয়ই বিমানের মানুষ যদি কোনো ফ্যাসিলিটিস নিয়ে থাকে সেভাবে অনিয়মটা হয়েছে, তাহলে সেই জায়গাগুলো ডেভেলপ হতে পারতো। কিন্তু কোনো ওই জায়গাগুলো তো ডেভেলপ হয় নাই, বরং কার্গো ব্যবসা এখন আরো ধস নেমেছে। কিন্তু যারা ব্যবসা এখানে করছেন, আপনি ভাববেন না যে তাদের ব্যবসা বন্ধ হয়েছে, না, তারা অন্য এয়ারলাইন কিন্তু মাল পাঠাচ্ছে। হ্যাঁ, এখানে এই বিষয়টা মিলন ভাই আমি একটু বলি। সেটা হচ্ছে এই ইউকের যে কার্গো যে পাইওনিয়ার ছিলেন, যিনি তার বিভিন্ন এলাকাগুলোতে টোটাল ইউরোপে যে সমস্ত সাব এজেন্ট গুলোকে নিয়োগ করেছিলেন, ওই সমস্ত সাব এজেন্ট গুলো একসময় কার্গো বিজনেস ব্যবসায়ী হয়ে গেছে। তারা ব্যবসায়ী হওয়ার পরে তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই বড় জিএসএটাকে শেষ করতে পারলে তারা বিজনেসে উঠে আসবে। এই কারণে তারা কিন্তু একসময় মানে একটা সিন্ডিকেশন তৈরি করছিল। সেই সিন্ডিকেশনটা তৈরি করে কিন্তু মূলত বিমান ম্যানেজমেন্ট, বিমান হাই অফিসিয়ালকে ম্যানেজ করে এই ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করছিল, যার কারণে আজকে বিমান এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আমি একটু এবং যে কারণে তদন্তে স্পেসিফিক কোনো প্রমাণও করতে পারে নাই। যে সমস্ত মানে তদন্ত রিপোর্ট গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু একটা তৈরি করা ছিল সেগুলো আয়শা তদন্তকারী কর্মকর্তা জমা দিয়েছে এবং বলা হয়েছিল তখন 16 কোটি টাকা ফ্রি। জি জি, শুনতে পাচ্ছি, বলুন। জিনিসটা হ্যাঁ, এখানে যে জিনিসটা মানে আমরা সবসময় লক্ষ্য করি যে বিমানের সবসময় কিন্তু বিভিন্ন তদন্ত কমিটি হয়েছে, অতীতে বহু ঘটনার জন্য তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এই তদন্ত কমিটি অনুসারে যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা তার ফলশ্রুতিতে কি উন্নতি হয়েছে সেটার ব্যাপারে কিন্তু কখনোই আমরা অবগত হইনি। এই যে কথাটা বলছিলেন যে বিমানে আমরা লন্ডন স্টেশনে শুনেছি কয়েক হাজার ফ্রি কমপ্লিমেন্টারি টিকিট বিলি করা হয়েছে, কয়েক কোটি টাকার হয়েছে, বিজনেস ক্লাসের টিকিট এই করা হয়েছে, কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। এইটা একটা কান্ট্রি ম্যানেজার কি করে এটা করতে পারে? যে কোনো আমরা তো জানি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে আমরা কাজ করি, সাধারণত একটা এয়ারলাইন্স কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজার একটা কোটা থাকে যে ঠিক আছে তুমি বছরে 50টা বা 100টা তুমি ফ্রি টিকিট দিতে পারবে। কি কারণে তুমি ফ্রি টিকিট দিচ্ছ? একজন ব্রাঞ্চ ম্যানেজার যদি ফ্রি টিকিট দিতে হয়, আমরা যতটুকু জেনেছি যে ওনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে, উনি চাইলেই দিতে পারে না। এটা অবশ্যই লাগে, এটা কিন্তু অলরেডি পারমিশন দেওয়া আছে বিমানের হাই অফিসিয়াল। জি জি, ওয়াহিদ ভাই আমি এই বিষয়টা ক্লিয়ার করি। বিমানের সর্বোচ্চ লেভেল থেকে মানে অফিসিয়ালি ডিক্লেয়ার দেওয়া আছে যে একজন জিএসএ না, সাব এজেন্ট বছরে তিনি 30টা ফ্রি টিকিট পাবেন, 30টা ফ্রি টিকিট পাবেন। তো সেক্ষেত্রে আমরা তদন্তকারী রিপোর্টগুলো থেকে আমরা যতটুকু জেনেছি এই 30 আমি এটা এগ্রি করতে পারলাম না যে আমি সাব এজেন্ট, ঠিক আছে আমি বিমানের সাব এজেন্ট, আমি 30টা ফ্রি টিকিট পাবো। কি ভিত্তিতে পাবো? আমার অ্যাক্টিভিটি তো আগে দেখতে হবে। আমি সারা বছরের
30টা টিকিট বিক্রি করি নাই, ব্যবসার উপর আমি নির্ভর করে। 30টা কি করে ফ্রি টিকিট পাবো? এটা মানে always সর্বোচ্চের হয় কথা ওনার বলছি আমি, সর্বোচ্চ activity-র 30টা উপর। টিকিট পাবে যে উনি একটু ওনার ব্যবসা অনুযায়ী। ব্যবসা কতটা আমি ব্যবসা দিয়েছি সেই ব্যবসার উপর হ্যাঁ। ভিত্তি। হ্যাঁ, আর- আর এইটা একটা ফল্টি সিস্টেম আর কি। জি। এবং এটা কিন্তু এইটা কোনো সাব এজেন্টের এন্টাইটেলমেন্ট না, এটা কান্ট্রি ম্যানেজারের একটা আওতা থাকে যে ঠিক আছে তুমি বছরে একটা তুমি ফ্রি টিকিট পেতে পারো তোমার এজেন্টের জন্য, যারা প্রোডাক্টিভ এজেন্ট ফার্স্ট যারা 10 জন বা 20 হোয়াট এভার ইট ইজ, এরা যারা ভালো ব্যবসা দিবে বছরে 1 কোটি টাকা 10 কোটি টাকার ব্যবসা দিবে তাদেরকে তুমি 2টা ফ্রি টিকিট দেবা। তারপরে টিকিটের মধ্যে অনেক ক্যাটেগরি আছে, সাবজেক্টিভ লোড টিকিট আছে, সব টিকিটই যে নো সাব কিন্তু সব টিকিট সবাইকে দেওয়া হয় না। এইটা ভিত্তি করে তার পারফরমেন্স উপরে ভিত্তি। আর এর বাইরে যদি ওই কোটার বাইরে যদি ম্যানেজারের টিকিট নিতে হয় জি। সেই কর্তৃপক্ষের অবশ্যই নিতে হবে, এছাড়া কিন্তু আচ্ছা, আমি আমি টিকিট আপনার দিতে কাছে পারে না। আমরা আর কাজেই জি এখানে আমি যেটা মনে করি যে ফ্রি টিকেটের যে ঘটনাটা ঘটেছে জি এটা অত্যন্ত গৃহীত অন্যায় কাজ হয়েছে এবং এটার ব্যাপারে আমরা আশা করেছিলাম একটা পদক্ষেপ নেওয়া হবে এবং এটা আমরা জানতে পারবো যে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওই যে টাকা বিমান টাকা ক্ষতি হয়েছে সেই টাকা ব্যাপারে কি করা, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমরা দরকার ছিল, এগুলো আমাদের জানি। জি, ধন্যবাদ। আমি একটু আমাদের যেহেতু বিমান নিয়ে কথা বলছি, আমরা জানি জনাব কাজী ওয়াহিদুল আলম জি, বলেন। দীর্ঘদিন বিমানের দায়িত্বে ছিলেন, কিন্তু বর্তমানে যারা আছেন বিমানের কেউ একজন থাকলে ভালো হতো আজকের এই আলোচনায়। আমি সেজন্য এখানকার যে কান্ট্রি ম্যানেজার জনাব হারুন সাহেব, ওনাকে আমি ফোন করেছিলাম, তো উনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন। কিন্তু পরে আমি জানলাম যে কেন্দ্র থেকেই বলা হয়েছে যে কোনো মিডিয়ার সাথে কথা বলা যাবে না। যদি উনি থাকতেন হয়তো আমরা আরো বিষয়গুলো আরো ক্লিয়ার হতে পারতাম। আরেকটা বিষয় আমি এইখানে জনাব আপনার কাছে একটু ওয়াহিদুল আলম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে এই দেশে বিমান বিজনেস করছে, এইখানে আপনার কোম্পানি হাউসে আমি যেটুকু কোম্পানি হাউস থেকে যে তথ্য উপাত্ত পেয়েছি সেটা দেখা গেল যে বিমান 1973 এখানে কোম্পানি হাউসে রেজিস্টার্ড হয়েছে, কিন্তু এরপরে দীর্ঘদিন আমি অনেক তথ্য উপাত্ত ঘেটে দেখলাম কোথাও বিমানের কোনো অস্তিত্ব নাই, কোনো অ্যাকাউন্ট সাবমিশন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কিন্তু বিমান এই দেশে কিন্তু ব্যবসা করে যাচ্ছে। আবার যখন এই যে কার্ড মেশিনের জন্য যাচ্ছিল বা বার্কলেস, জানবেন এখানে কয়েকটা ব্যাংক, আপনি ন্যাটওয়েস্ট, বার্কলেস, সিটি ব্যাংক, প্রত্যেকেই কিন্তু বিমানের অ্যাকাউন্ট ক্যান্সেল করেছে। এটা কিন্তু রীতিমতো একটা আমাদের এত বড় একটা প্রতিষ্ঠানের জন্য অবমাননাকর যে বাতিল করেছে, কারণ তারা এই দেশের কর্পোরেটেড না, বিমান বাংলাদেশ এই দেশের কর্পোরেটেড না, সেই জন্য ক্যান্সেল করেছে। সর্বশেষ কিছুদিন আগে জানবেন যে এটা এই অ্যাকাউন্টটা শেষ পর্যন্ত পাকিস্তানি মালিকানাধীন একটা ব্যাংক এই দেশে, হাবিব ব্যাংক, যে ব্যাংকটির কার্যক্রম এই দেশে খুব একটা বড় না, সেই হাবিব অ্যাকাউন্টটা হয়েছে। আমরা বর্তমানে বিমানের অ্যাকাউন্টস এর যিনি শীর্ষে আছেন ভদ্রলোক, ইন্ডিয়ার এক ভদ্রলোক বিনোদ সুদ, উনি ওনার নির্দেশে এইখানে অ্যাকাউন্টটা হয়েছে। এই অ্যাকাউন্টে এইখানে আমাদের সোনালী ব্যাংকও আছে, কিন্তু হ্যাঁ এখানে তো হতে পারতো, ওই সোনালী ব্যাংক এবং ওই ব্যাংকের মধ্যে খুব একটা যে পার্থক্য তা না। আমি হাবিব ব্যাংকে করেছে সেই জন্য অভিযোগ করছি না, কিন্তু আপনি এই যে বড় বড় এই দেশের বড় বড় হাই স্ট্রিট যে ব্যাংকগুলো, সেগুলো থেকে আমাদের অ্যাকাউন্টটা বাদ গেল। এখন এই যে কোম্পানির রেজিস্ট্রেশনটা এখানে এই দেশে কর্পোরেটেড হতে সমস্যা কোথায়? আপনি এখানে যে এই প্রসঙ্গগুলো যখন আমি আমার লেখায়ও আগে এনেছি, এখানে আমি দেখলাম যে এইখানে যখন কোম্পানি হাউসের প্রসঙ্গটা আসছে তখন বর্তমান যিনি ম্যানেজার হারুন সাহেব,
উনি ওনার প্রশংসা করতে হয় যে উনি উদ্যোগ নিয়েছেন, উনি উদ্যোগ নিয়ে কোম্পানি হাউসে সব কাগজপত্র আপডেট করার চেষ্টা করছেন। এবং উনি কিন্তু এখন আপডেট যে করছেন, মজার বিষয় হলো যে কর্পোরেটেড না, এই দেশের সরাসরি কর্পোরেটেড কোম্পানি হিসেবে বাংলাদেশের একটা কোম্পানির এজেন্ট হিসেবে এইখানে কোম্পানি হাউসে উনি রেজিস্ট্রেশন করেছেন। ফলে এই দেশের কোনো ব্যাংক কিন্তু সেই রেজিস্ট্রেশন, এই দেশের কোনো ব্যাংক আপনাকে অ্যাকাউন্ট দিবে না, এই দেশের কোনো ব্যাংক আপনাকে কার্ড মেশিন দেবে না, যার ফলে আজকে ডানাটার মেশিনটা ইউজ করতে হচ্ছে। আমরা যারা ওয়াহিদুল আলমকে আবার হারিয়েছি, আবার আসবেন উনি নিশ্চয়ই। এই যে মুজিব মাসুদ, আপনি আপনার যেটুকু আপনি রিপোর্ট করতে গিয়ে আপনি পেয়েছেন, এই যে এই দেশে রেজিস্ট্রেশনের না থাকার কারণে বিমান কিন্তু নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে। এই ক্ষেত্রে মানে বিমানের কারোর সাথে এই বিষয়ে কোনো আলাপ হয়েছে কিনা বা আপনি জানেন কিনা? আসলে মানে লন্ডনের অফিসটা অনেক বেশি প্রেস্টিজিয়াস অফিস। এই পর্যন্ত যারাই বিমান থেকে লন্ডন অফিসে পোস্টিং পেয়েছেন তারা কিন্তু নিজের আখের গোছায় নিয়েছেন। এরা কিন্তু আসলে বিমানকে কিছুই দেন নাই, নিজের এক একজন লন্ডনের পাসপোর্ট নিয়েছেন, পরিবার পরিজন নিয়ে লন্ডনে এখন থাকার সুযোগ তৈরি করেছেন, কোটি কোটি টাকা লুটপাট করেছেন। এই যার কারণে যেই বিমান যেভাবে আগে যাওয়ার কথা ছিল, যেভাবে কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে লন্ডনে একটা জায়গা করে নেওয়ার মতো কথা ছিল, সেই জিনিসটা করতে পারে নাই। এটা আমি বলবো যে বিমান ম্যানেজমেন্টের লোকাল স্থানীয় ম্যানেজমেন্ট এবং বিমান হাই অফিসিয়াল যে ম্যানেজমেন্ট, ইভেন বিমান মন্ত্রণালয়ে ব্যর্থতা রয়েছে এখানে, তারা সেই জিনিসটা তৈরি করতে পারে না। আসলে মূলত হচ্ছে বিমানের হাই অফিসিয়াল এই জিনিসটা বুঝেই না। আপনি এখন চিন্তা করেন বিমানের এখন সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, যিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক, তার বিমান কেন্দ্রিক কোনো অভিজ্ঞতা নেই। উনি অনেক তুখুর একজন আমলা, অনেক বড় একজন মানে মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তা। উনি প্রশাসনের জায়গায় উনি অনেক বেশি এক্সপার্টিস, উনি অনেক বেশি কিছু জানেন, কিন্তু উনি বিমান সম্পর্কে তো ওনার কোনো অভিজ্ঞতা নেই। একইভাবে বিমানের 5 থেকে 6 জন কর্মকর্তা আছেন যারা মন্ত্রণালয় থেকে পেশনে এসে এখানে কাজ করতেছেন, যারা বিমানের কিছুই বুঝেন না। তাহলে কিভাবে আপনি লন্ডনে আপনি বিমানেরকে জায়গা করে দিতেন এই প্রতিষ্ঠান? যার কারণে আজকে লন্ডনে কেউ আমাদেরকে বিমানকে সাপোর্ট দিচ্ছে না। আপনি ঠিকই বলেছেন যে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা পাকিস্তানি হাবিব ভাইয়ের কাছে যেতে হয়েছে, কারণ অন্যরা তো আমাদেরকে সাপোর্ট দিবে না। মূলত এই কারণে আজকে মানে এই অবস্থাটা তৈরি হয়েছে। এটার জন্য আমি মনে করি বিমানের হাই অফিসিয়াল, বিমানের সর্বোচ্চ ম্যানেজমেন্ট দায়ী, এবং এই জন্য যে পরিমাণ বিমানকে খেসারত দিতে হয়েছে, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিটা তাদের কাছ থেকে আদায় করা উচিত। এবং এই পর্যন্ত লন্ডন অফিসে যারা কাজ করেছেন, যারা চাকরি করেছেন, তাদের অনেকেই এখন কিন্তু লন্ডনে পাসপোর্টধারী। তারা তাদের ছেলে মেয়েরা লন্ডনে পড়ালেখা করতেছে, তারা সপরিবারে এখন লন্ডন থাকতেছে। আমি এখন নাম বলবো না, কিন্তু 2-3 জন কর্মকর্তা আছেন যারা এখন লন্ডনেই আছেন, বিমানের কাজ শেষ করে, বিমানের চাকরি শেষ করে এখন লন্ডনে আছেন। কিন্তু তারা কখনোই, আমি হারুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি বলছেন হারুন ভাই উদ্যোগ নিয়েছে, হারুন ভাই অনেক মেধাবী কর্মকর্তা, ঢাকাতে উনি অনেক ভালো করেছেন। আমার মনে হয় উনি লন্ডনের যে কার্গো বিজনেসটা, সেটাকে উনি আবার রিকভারি করতে পারবেন। উনি, আমার মনে হয় সবার সাথে লন্ডনে যে সমস্ত কার্গো বিজনেস ব্যবসায়ী আছেন সবার সাথে ওনার বসা উচিত, লন্ডনের পুরো কমিউনিটির সাথে বসা উচিত, তাহলে উনি ভালো করতে পারবেন। এবং লন্ডনের, আপনি যেটা বলেছেন যে লন্ডনের যে কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে লন্ডনের তালিকাভুক্ত হওয়া, সেটাও করা উচিত, তাহলে বিমানটা এই যে এখন কোভিড-19 যে আমাদের যে চলমান যে সংকটটি, বৈশ্বিক যে সংকট, এই সংকটের মধ্যে কিন্তু এই দেশের গভর্নমেন্ট, আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, এই দেশের গভর্নমেন্ট সবগুলো প্রতিষ্ঠানকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে কিন্তু আর্থিকভাবে সহায়তা করছে। এখানে প্রায় 53 এয়ারলাইন্স কোম্পানিজকে এই দেশের গভর্নমেন্ট আপনি গ্রান্ট দিয়েছে, ক্যাশ টাকা দিয়েছে, অনুদান দিয়েছে 1.8 বিলিয়ন পাউন্ড, যেটা কিন্তু আজকে বিমান যদি এই দেশে কর্পোরেটেড হতো, বিমান কিন্তু এই টাকাটা পেত, কিন্তু বিমান এই টাকাটা থেকে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, তো এই যে আমাদের নীতি নির্ধারকদের যে পরিকল্পনাহীনতা, হ্যাঁ, বা তাদের দূরদর্শিতার যে অভাব, এই জায়গাগুলো যদি থাকে, তাহলে আপনি বিমানকে, আপনি বলছেন যে আপনি একটা প্রফিটেবল পজিশনে নিয়ে যাবেন, এটা কি আদৌ সম্ভব কিনা? আমি একটু জনাব ওয়াহিদুল আলম ভাইকে, হ্যাঁ, যেহেতু ওয়াহিদ ভাই বোর্ড মেম্বার ছিলেন, উনিও উদ্যোগ নেন নাই, ওনাকে জিজ্ঞেস করে নিতে পারে। আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতেন যে এই যে এই দেশে কর্পোরেটেড হওয়া বা কোনো বাধা আছে কিনা এই ক্ষেত্রে কর্পোরেটেড হতে?
আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি যদি একটু আবার আবার বেরিয়ে যদি আবার ইন করতেন ভালো হতো মনে হয়। দুঃখিত বন্ধুরা, আমরা একটু যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একজন বক্তা, ওনাকে আমরা হারাতে চাই না। আপনাকে আমরা শুনতে পাই না, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। কোনো আপনার বন্ধ কিনা। মিল্টন ভাই, আমি আমি এই সুযোগে আমি একটু ঢুকতে চাই। সেটা হচ্ছে, আপনি দেখেন কোভিড-19 এর কারণে লন্ডনে আমাদের একটা ফ্লাইট, এখন সপ্তাহে একটা ফ্লাইট, অথচ আপনার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কোনো টিকিট নেই, কিন্তু বিমান ম্যানেজমেন্ট একটা ফ্লাইট দিয়ে বসে আছে। আমাদের 18টা উড়োজাহাজ বসে আছে অলস, কোনো ইউটিলাইজেশন নেই। অথচ 18টা উড়োজাহাজের পিছনে প্রতি বছর মানে প্রতি মাসে আমাকে 266 কোটি টাকা সংস্কার জন্য খরচ করতে হচ্ছে, অথচ এই প্লেনগুলোর কোনো ইউটিলাইজেশন নাই, বসে আছে। অথচ লন্ডনে যদি আমার 6টা ফ্লাইট আগে চলতো, এখন একটা ফ্লাইট দিয়ে রাখছে, যে ফ্লাইটের কোনো এবং মার্কেটিং এর কোনো ইয়ে নাই। মার্কেটিং মানে লন্ডন থেকে কোনো যাত্রী আনতে পারছে না। যদিও হয়তো লন্ডনে কোনো বিধিনিষেধ আছে কিনা আমি জানি না, বিধিনিষেধ হয়তো থাকতে পারে কোভিড-19 এর কারণে, কিন্তু ঢাকা থেকে ফুল প্যাসেঞ্জার যাচ্ছে, লন্ডন থেকে আসতেছে 26 জন 27 জন, 26 জন 28 জনের বেশি না। যদিও আগামী আসতে পারে আছে, সেটার রিপোর্ট আমার কাছে আছে, সেখানে বোধহয় শতাধিক হবে যাত্রী। হ্যাঁ, আচ্ছা, এখন সেই ক্ষেত্রে এখন যে পরিমাণ যাত্রীর চাপ আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় লন্ডনে আরো যদি দুটা তিনটা ফ্লাইট বাড়িয়ে দেওয়া হয়, তাও কিন্তু ঢাকা থেকে প্রচুর পরিমাণ যাত্রী পাবে। এটা ম্যানেজমেন্টের দেখা উচিত। উচিত। একই সাথে কিন্তু আপনার যে কার্গো, বিমান যাওয়া মানে হচ্ছে কার্গোটাও, যে কার্গোটাও রিকভারি করছে না খুব একটা। এবং রুটটা নিয়ে আবার চিন্তা করা, যে আগে তো রুটটা ছিল, এবং আপনি ঠিকই বলেছেন, রুটটা ঢাকা সিলেট ঢাকা করতে হবে। প্রচুর পরিমাণে কার্গো। ওয়াহিদ ভাই এসছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি শুনতে পাচ্ছি। এখন একটু আপনার কাছে আসি, যেহেতু আপনি বোর্ড মেম্বার ছিলেন। আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমি মুজিব মাসুদকে বলছিলাম বিষয়টা, এই দেশে আপনার বিমান কর্পোরেটেড না হওয়ায় কোম্পানি হাউজে, ফলে হাই স্ট্রিট ব্যাংকগুলো কিন্তু তাকে অ্যাকাউন্ট দিচ্ছে না, অ্যাকাউন্ট বারবার ক্যান্সেল করেছে। হ্যাঁ, ফলে এই যে কার্ড মেশিনের যে বিষয়টা আমরা বলেছি, এয়ারপোর্টে একটা কার্ড মেশিন হচ্ছে না, পজ মেশিন যেটাকে বলছে, সেটা হচ্ছে না। এটার কারণ হচ্ছে ব্যাংকগুলো দিবে না পজ মেশিন, যেহেতু সেইখানে কর্পোরেটেড না। ফলে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংকে এখন অ্যাকাউন্ট করতে হয়েছে, কিন্তু সেই ব্যাংকও কিন্তু তাকে কার্ড মেশিন দিতে পারে নাই। কার্ড মেশিন ইউজ করছে কোনটা, ডানাটারটা। এখন এই দেশে কর্পোরেটেড হতে বিমানের বাধা কোথায়? এবং কর্পোরেটেড নাই বিধায় আপনি জানবেন, এই কোভিড-19 সংকটের মধ্যে আপনার 53 এয়ারলাইন্স কোম্পানিজকে এই দেশের গভর্নমেন্ট 1.8 বিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে, যেখান থেকে বাংলাদেশ বিমান বঞ্চিত হয়েছে। এবং আরো নানাবিধ সহযোগিতা কিন্তু করছে দেশের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে। এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কর্পোরেটেড হতে সরাসরি বিমানের কি কোনো বাধা আছে কিনা, কোনো আইনগত সমস্যা আছে কিনা? এইটা আমি মনে করি যে ইনিশিয়েটিভের অভাব। এটা অন্য কোনো রকম বাধা নাই, এবং এটা করাটাই স্বাভাবিক। এবং আমি যে দেশে কাজ করব, সেই দেশের যেসব নিয়ম কানুন আছে, ব্যবসায়িক নিয়ম কানুন আছে, সেইগুলো তো অবশ্যই আমাকে প্রথমেই দেখতে হবে সেটা। এবং প্রতি বছর যখন বিমানের অডিট টিম যায়, অডিট করে, তখন এই জিনিসগুলো তো তাদেরকে জানা উচিত যে কি অডিট করছি আমি। আমার এখানে আমি জ্ঞানেন্দ্র বাবুকে কিন্তু এই কথাটাই বলেছিলাম, যে আপনি এসছেন, এই দেশে ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশনের যে বিষয়গুলো, সেগুলো আপনাকে জানতে হবে, সেগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু উনি বলেছিলেন যে এগুলো করবেন উনি, কিন্তু হয়নি। এটা তো সবাই ওই কথাই বলে যে প্রতি বছরই তো স্টেশন অডিট হয়ে থাকে, এবং স্টেশন অডিটেই তো এই খুঁটিনাটি বিষয়গুলো উঠে আসা উচিত। এবং সেইগুলো যখন উঠে না আসে, তখনই কিন্তু আমাদের সন্দেহের অবকাশ থাকে যে এখানে কিছু হয়তো যোগসাজশের ব্যাপার থাকতে পারে, যার জন্য এই কাজগুলো হয় না। এবং এইরকম অনেক খুঁটিনাটি ব্যাপার আছে বিমানের, যে জিনিসগুলো ঠিক মতো কাজ হচ্ছে না, এবং যেটা না হওয়ার কারণে বিমানকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তাদের ইমেজ সংকট হচ্ছে, তারা নানাভাবে লোকালি হেনস্থা হচ্ছে, মানুষের কাছে তাদের যে ইটা আছে, ব্র্যান্ড ইমেজটা, সেই ব্র্যান্ড ইমেজটা আজকে চিন্তা করেন কয়েক দশক ধরে বিমান লন্ডনে অপারেট করে আসছে। বিমানের সপ্তাহে
4টা থেকে 5টা ফ্লাইট অপারেট করতো বিমান লন্ডনে, ম্যানচেস্টারও অফলেট শুরু করেছিল ফ্লাইট। তো এই যে বিমান এবং বিমানের যে মার্কেট ওখানে আছে সেটা সপ্তাহে 4টা না বরং ডেইলি ফ্লাইট বিমান ইজিলি করতে পারতো। এবং ইনফ্যাক্ট স্বাধীনতা উত্তর বাংলাদেশে কিন্তু বিমান গত 2012 সালের পর থেকে এই যে নতুন নতুন প্রজন্মের এয়ারক্রাফট আনার পরে বিমান কিন্তু একটা পরিস্থিতিতে এসেছিল, সারা জীবন আমরা শুনে এসেছি বিমানের এইজ ওল্ড এয়ারক্রাফট, গ্যাসলার সমস্ত এয়ারক্রাফট 30 বছর 40 বছরের পুরনো এয়ারক্রাফট বিমানকে চালাতে হচ্ছে। এখন কিন্তু সেই জিনিস আর নাই। এখন 2012 সালের পর থেকে বিমানের পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, খোলনালস বদলে গেছে। বিমান এখন স্টেট অফ দ্য আর্ট সব থেকে নতুন প্রজন্মের এয়ারক্রাফট তারা ব্যবহার করছে। ড্রিম লাইনার ইউজ করছে, 777-300 ইউজ করছে, 737-800-900 ইউজ করছে। কাজে বিমান কিন্তু একটা পর্যায়ে চলে এসেছিল এবং এটাও কিন্তু খুব কম সময় না, 2012 সাল থেকে বিমান এই নতুন প্রজন্মের এয়ারক্রাফট আনা শুরু করেছে। তারপরে থেকে বিমান আমরা আশা করেছিলাম যে নতুন নতুন কিছু রুট উদ্বোধন করবে, নতুন নতুন ডেস্টিনেশন যাবে, সাথে সাথে যেসব এক্সিস্টিং ডেস্টিনেশনে বিমানের প্যাসেঞ্জার সংখ্যা বেশি আছে সেসব জায়গায় ফ্রিকোয়েন্সি বাড়াবে। কিন্তু সেইগুলো কিন্তু কোনোটাই আমরা একমাত্র অফলেট ম্যানচেস্টার ছাড়া নতুন আর কোনো রুট কিন্তু বিমানের এই যে 14টা 15টা এয়ারক্রাফট আনার ফলশ্রুতিতে কিন্তু নতুন রুট উদ্বোধন করা হয়নি আর কি। এবং এক সময় দেখেন বিমানের প্রায় 29টা 30টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন ছিল, সেটা কমতে কমতে এখন 12টা 13টা এসে ঠেকেছে। সেগুলো কোনো রেগুলার ফ্লাইট নাই বা ফ্রিকোয়েন্সি তেমন নাই। একসময় আমাদের নারিতার থেকে শুরু করে নিউ ইয়র্ক শুরু করে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, রোম, কোন ডেস্টিনেশন আমাদের ছিল না। কিন্তু আনফরচুনেটলি আমরা সবগুলো বিমানের চুক্তি আছে প্রায় 42টা দেশের সাথে আমরা যতটুকু জানি। 42টা দেশের যখন যখন ওই ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি জনসমাগম তত বেশি ছিল না, তখন বিমান ওইসব জায়গায় অপারেট করেছে। এখন ওইসব দেশে বাংলাদেশি পপুলেশন কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। আপনি ইউরোপে প্রত্যেকটা কান্ট্রিতে আপনি সিটিতে এখন বাংলাদেশি একটা বড় কমিউনিটি রয়ে গেছে, এথনিক প্যাসেঞ্জার রয়ে গেছে। কিন্তু আনফরচুনেটলি বিমান সেইগুলোকে এনক্যাশ করতে পারতেছে। তাদের এয়ারক্রাফট আছে, তাদের এথনিক প্যাসেঞ্জার বেজ আছে, তারপরেও তারা কিছু করতে পারতেছে না। এইটা আমি মনে করি আপনি যে জিনিসটা বললেন যে কর্পোরেটাইজ করার ব্যাপার বলেন বা এক্সেস ব্যাগেজের কথা বলেন, এগুলো কিন্তু সব কিন্তু গুড গভর্নেন্সের ব্যাপার। এটা গুড গভর্নেন্স, গুড ম্যানেজমেন্টের ব্যাপার। আমি মনে করি বিমানের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে তাদের গভর্নেন্সের সমস্যা এবং তাদের ম্যানেজমেন্টের সমস্যা। আমি জনাব ওয়াহিদুল আলম আপনাকে আরেকটা প্রশ্ন জুড়ে দিই এখানে, আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিই। আপনি যেহেতু গুড ম্যানেজমেন্টের কথা নিয়ে এসেছেন, যে আপনি দেখবেন যে গত হজের সময় এইখানে যে 777 যেটি যেত, যেটাতে প্রায় আপনার যাত্রীর সিট ছিল 414 জনের মতো, হজের জন্য কিন্তু নিয়ে গেল, নিয়ে গিয়ে দিল, যেটাতে মাত্র 297 জন যাত্রী হয়, এটা সাময়িক। কিন্তু এই যে দেয়া হলো সেটা কিন্তু আর চেঞ্জ করা হলো না, কন্টিনিউ এটা চলতে থাকে। ফলে গিয়ে কিন্তু এই যে আবার কার্গোর প্রসঙ্গটা আসে, তখন কিন্তু যাত্রী কম যাচ্ছে, সেখানে কিন্তু বড় ধরনের একটা আর্থিক ক্ষতি বিমান হলো। এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, আপনি যেহেতু ছিলেন ম্যানেজমেন্টে, বিমান পরিচালনার জন্য আমাদের কি খুব বড় আমলা দরকার, যে আমলাগুলো বা আমাদের যারা বিসিএস ক্যাডার থেকে এসছেন ওনাদের দরকার, নাকি যারা বিমান চালাতে চালাতে অভিজ্ঞ হয়েছেন তাদেরকে ম্যানেজমেন্টে দরকার? কারণ আমরা জানি যে এখন টপ লেভেলে যারা আছে সবাই বিসিএস ক্যাডার, সবাই আমলা না। এটা একটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমরা যে জিনিসটা হচ্ছে কি বিমানের অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা বিমানের বিভিন্ন উচ্চ পদে আসীন হন, তারা একটা স্বল্প সময়ের জন্য তারা আসেন, তাদের কন্টিনিউটি অফ সার্ভিস থাকে না। এই ধরনের বিমান পরিচালনা বা কমার্শিয়াল এভিয়েশন কিন্তু একটা হাইলি কমার্শিয়াল একটা ব্যাপার। এখন দেখেন আমরা বাংলাদেশে যেসব মেগা ক্যারিয়াররা অপারেট করে, আজকে দেখেন এমিরেটস বলেন, কাতার বলেন, ইতিহাদ বলেন, তারপরে সিঙ্গাপুর এয়ারলাইন্স, প্রত্যেকটা দিস আর মেগা ক্যারিয়ার, এবং এরা অত্যন্ত দক্ষ ম্যানেজমেন্টের আন্ডারে তারা পরিচালিত হচ্ছে আর কি। তো এদের সাথে আমাকে কম্পিট করতে গেলে তো আমাদের ম্যানেজমেন্ট তো সেরকম দক্ষতা অর্জন করতে হবে, তাদের সাথে আমাদের নেগোসিয়েশন স্কিলটা বাড়াতে হবে। আমাকে তো এখনকার বিশ্বে
টিকে থাকতে হলে নিজের স্বার্থ নিজেকে রক্ষা করতে হবে। আমার স্বার্থ রক্ষার জন্য আমাকে তো সেই নেগোসিয়েশন থাকতে হবে। আমি কোনটাতে আমি লাভ করতে পারবো, কোনটাতে আমার সুবিধা হবে, এই জিনিসগুলো যদি আমি আদায় করে না নিতে পারি আমাদের প্রতিপক্ষ এয়ারলাইন্স গুলোর সাথে বা আমাদের প্রতিপক্ষ দেশগুলোর সাথে, এইগুলো আমাদেরকে ওই নেগোসিয়েশন স্কিলটা ডেভেলপ করতে হবে। সেই জায়গাটা যখন না পারি আমরা, তখন আমরা অকাতরে আমাদের নিজেদের ইন্টারেস্টকে আমরা অন্যের ইন্টারেস্টের কাছে বলি দিয়ে আসি। আমরা অন্যান্য বিদেশি এয়ারলাইন গুলোকে আমরা এখানে ফ্রিকোয়েন্সি দিচ্ছি, তাদেরকে এখানে বড় বেশি সার্ভিস অফার করতেছি, কিন্তু আমরা সেখানে যেতে পারছি না। একসময় আপনি জানেন ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকাতে ডেলি ফ্লাইট অপারেট করতো, হ্যাঁ, এবং তাদের প্রত্যেকটা ফ্লাইট এখানে কিন্তু ফুল যেত, এবং যখন ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকা থেকে তাদের সার্ভিস বন্ধ করে তখনও কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকা থেকে লন্ডনের ফ্লাইট ফুল অকুপেন্সি ছিল, ট্রাফিক লোড ফ্যাক্টর ছিল, তারপরেও তারা বন্ধ করে দিয়েছে কমার্শিয়াল ইন্টারেস্টের কারণে। তো সেইখানে যেখানে ব্রিটিশ এয়ারওয়েজ এতগুলো ফ্লাইট অপারেট করতো, ডেলি ফ্লাইট অপারেট করতো, সেখানে বিমান এখন অদ্যবধি 4টা ফ্লাইট মাত্র অপারেট করে আসছে, তাও সেটাকে লাভজনক ভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে পারেনি। তো এই জায়গাগুলো লন্ডনে কিন্তু আমাদের একটা বড় প্যাসেঞ্জার বেজ আছে, এবং লন্ডনের আমাদের প্যাসেঞ্জার না পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, সো কাজে এই জায়গাগুলো আমাদের যে সুযোগের জায়গাগুলো, যে অর্থনৈতিক যে লাভ সম্ভাবনা যেগুলো আছে, সেইগুলোকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে তো আমরা কখনোই এই ধরনের একটা প্রতিষ্ঠানকে আমরা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে অর্জন করতে পারবো না, লাভ করতে পারবো না। আবার পরিশেষে যে জিনিসটা হলো কি, বিমানকে কমার্শিয়ালি চিন্তা করতে হবে। এটা একটা ডিসিশন এয়ারলাইন, এটাকে কমার্শিয়াল হিসেবে করতে হবে এবং কমার্শিয়ালি এটাকে ভায়াবল করতে হবে, এবং তার জন্য যা যা কিছু করার দরকার সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখেছি অপরিপক্ক সিদ্ধান্ত, আমরা হঠাৎ করে শুনলাম যে প্যারিসে ফ্লাইট হচ্ছে, ফ্র্যাঙ্কফার্টে হচ্ছে, হংকং এ ফ্লাইট, দিল্লি ফ্লাইট হচ্ছে, কিন্তু আবার কিছুদিন 3 মাস যেতে না যেতে ফ্লাইট গুলো বন্ধ করে দেওয়া হলো। আমরা একবার বিদেশি ম্যানেজিং ডাইরেক্টর আনছি, একবার আমরা লোকাল নিচ্ছি। এই যে ডিসিশনের যে তারতম্য, আমরা একটা কোনো বেসিক সিদ্ধান্তে আমরা আসতে পারছি না যে আমরা কিভাবে এই এয়ারলাইন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, এটা কিভাবে নেওয়া উচিত। এটা আমার মনে হয় একটা ন্যাশনালি এটাকে চিন্তা করতে হবে, এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট হবে, এবং যারা বোর্ডে যা আছেন সেখানেও কিছু প্রফেশনাল বোর্ড মেম্বার থাকতে হবে, যারা এই জিনিসগুলো ভুল ভ্রান্তিগুলোকে সরিয়ে দিতে পারে এবং সেইগুলো নিয়ে আলোচনা করতে পারে, এবং সেইগুলো নিয়ে যাতে করে আলাপ আলোচনার মাধ্যমে একটা লাভজনক পর্যায়ে বিমানকে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার সেইভাবে আলোচনা দরকার। এটা সংখ্যক পার্ট টাইমার দিয়ে কিন্তু বিমান এইভাবে চললে কোনোদিনই বিমান আমরা লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবো না। আপনার কাছে আবার আসবো, অনেক ধন্যবাদ আপনাকে। কারণ আমরা অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে আমাদের এই বিমানের বয়স প্রায় 48 বছর। 72 সালের 4 ফেব্রুয়ারি এই যাত্রা শুরু করেছিল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বিমানকে প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন যে পতাকাবাহী এই বিমান একদিন লাভজনক প্রতিষ্ঠান হবে, একই সাথে বাংলাদেশের যে চেহারা সেটি বহির্বিশ্বে তুলে ধরবে। আজকে আমরা 48 বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি যে এই বিমানটি কোনোভাবেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। এটার প্রধানতম কারণ হচ্ছে মিস ম্যানেজমেন্ট, আমরা যেটা জানতে মানে আপনাদের আলোচনার মধ্যে যেটা উঠে এসেছে। আমি যারা মুজিব মাসুদ, আপনি যেহেতু সিনিয়র রিপোর্টার, এই বিষয়ে রিপোর্ট করে থাকেন, একটা তথ্য আপনার কাছে আছে কিনা আমি যদি একটু তুলে ধরি। আপনি দেখবেন এখানে আপনার দেখবেন যে সেন্ট চাইল্ডস নামে একটা হোটেলে একসময় বিমানের যারা ক্রুরা আসেন বাংলাদেশ থেকে, তারা এখানে সেন্ট চাইল্ডস নামে একটা হোটেলে থাকতেন। সেখানে ওই হোটেলের ভাড়া ছিল 45 থেকে 50 পাউন্ড। 11টা রুম সেখানে ভাড়া ছিল, তবে যে কয়টা রুম তারা অকুপাইড করতো সেই কয়টা রুমের পয়সা দিতে হতো। কিন্তু হঠাৎ করে দেখা গেল 11 বছর ওইখানে ছিল, 11 বছর পরে আপনার হ্যাস্টনের হাইট হোটেলে এটা স্থানান্তর করা হলো। সেখানেও সেখানকার রুমের রেট হলো 76 থেকে 78 পাউন্ড।
তবে সেখানে আপনি যে কটা রুমই নিয়েছেন সেই কটার জন্য আপনাকে ব্যয় বহন করতে হবে। আপনি যদি কম অকুপাইড হয় এটা ওদের ম্যাটার না। এখন আপনি দেখেন 40 থেকে 45, 76 থেকে 78, মানে এটা এইখানে আমি সরাসরি যেটা বলতে পারি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আমি যেটুকু তথ্য আমি পেয়েছি সেখানে আমি শুনেছি যে এখানে আপনার ট্রেড ইউনিয়ন এই কাজটার পেছনে ট্রেড ইউনিয়নও যুক্ত আছে। আমাদের ট্রেড ইউনিয়ন বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন নিয়ে এমনিতেই নানান কথা আছে, যে এখানেও আবার ট্রেড ইউনিয়নের কথা আসছে যে ট্রেড ইউনিয়নের ইন্ধনে ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই যে অতিরিক্ত টাকা ব্যয়, এইটা কেন, বা এই বিষয়ে কোনো তথ্য আপনার জানা আছে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শুধু এই হোটেলের এই বিষয়টা শুধু ইউকেতে না, প্রত্যেকটা দেশে, দুবাই, সিঙ্গাপুর, আমাদের যে সমস্ত দেশে বিমানের রুট আছেন, প্রত্যেকটা দেশেই কিন্তু এই ক্রুরা সর্বোচ্চ হোটেলটা ইউজ করে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানে একাধিক এই যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি বলেছিলেন, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিমানটাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর বিমানের প্রতি অনেক বেশি সফট কর্নার। যতবারই তার কাছে গিয়েছেন ততবারই উনি বিমানকে মানে সর্বোচ্চ দিয়েছেন। মানে কয়দিন আগে আপনি দেখেন, যখন আমাদের সবগুলো ব্যাংকের অবস্থা খুবই খারাপ, তখনই সোনালী ব্যাংক বিমানকে 1000 কোটি টাকা প্রণোদনা দিয়েছে, আরো 1000 কোটি টাকা চেয়েছেন। আমার মনে হয় সেটাও পেয়ে যাবে। তারপরেও বিমানের কোনো লাভ হচ্ছে না। আপনি দেখেন বিমানের ক্রুরা যে সমস্ত হোটেলগুলোতে থাকে, এই সমস্ত হোটেলগুলোতে থাকার তাদের কোনো দরকার নেই, কিন্তু এই যে বিমানের ক্রুদের যে সংগঠন বাপা, বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন, তারা বিমান ম্যানেজমেন্টকে এমন ভাবে প্রেসারাইজ করে যার কারণে ম্যানেজমেন্টের কিছু করাই থাকে না। পাইলটেরা যখন তাদেরকে ভালো হোটেল না দেওয়া হয় তখন তারা বলে যে আমরা ফ্লাই করবো না। তারা সিক রিপোর্ট দেয়, তারা সুস্থ বাট তারা সিক রিপোর্ট দেয়, যার কারণে তাদেরকে ভালো হোটেল যে কোনো সিদ্ধান্ত তাদেরকে দিতে হয়। তবে আমি বর্তমান ম্যানেজমেন্টকে সাধুবাদ জানাবো। বর্তমান ম্যানেজমেন্ট যেভাবে মানে বিমানের সিবিএ সংগঠন এবং বাপা পাইলট অ্যাসোসিয়েশনকে যেভাবে মানে শক্ত হাতে দমন করতে পেরেছে, সেটা মনে হয় অনেক বেশি ম্যানেজমেন্টের অন্যদিকে কতটুকু সাফল্য জানি না, কিন্তু এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট অনেক বেশি সফলতা দেখিয়েছেন। কারণ পাইলট অ্যাসোসিয়েশন এখন আর আগের মতো সেভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারছেন না। অলরেডি বিমানের ক্রু এবং শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে, এটা কি এমন যে এমনও তথ্য আছে যে একটা টিকিট কাটতে হবে, এই টিকিটটাও নিয়ন্ত্রণ হচ্ছে একেবারে টপ লেভেল থেকে? এটা কি আপনি ম্যানেজমেন্টের জন্য পজিটিভ বলবেন নাকি? এটা ম্যানেজমেন্টের জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার বিমানের বাপার একজন শীর্ষ কর্মকর্তা, উনি মানে যেহেতু বেশি কথা বলেন, বেশি প্রেসার করেন ম্যানেজমেন্টকে, সেই জন্য তাকে 90 দিন ফ্লাইট দেওয়া হয়নি। তো নিয়ম হচ্ছে 90 দিন যখন একজন পাইলটের ফ্লাইট পাবেন না, তখন তাকে নতুন করে আবার সিমুলেটর ট্রেনিং করতে হবে। সেই ক্ষেত্রে তাকে আবার নতুন করে হয়তো যদি সেই ট্রেনিং এ ফেল করে তার চাকরি হারাতে হবে। যার কারণে ম্যানেজমেন্টের বাপার প্রত্যেকটা কর্মকর্তা, আমি কদিন আগে একটা স্টোরি করেছিলাম, একটা নিউজ করেছিলাম যে বাপা ম্যানেজমেন্ট বাপার সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছে। আমি বাপার অনেকের সাথে কথা বলেছি, কিন্তু তারা আমাকে আবার রিজন্ডার দিয়েছে যে আমি কথা বলি নাই। এভাবে মানে ম্যানেজমেন্ট এখন কিন্তু মানে সিবিএ সংগঠন এবং বাপার সাথে একটা নেগোসিয়েশন করতেছি, যেটা আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা খুব ভালো। তবে এটা ঠিক, ম্যানেজমেন্টকে আপনার সমান তালে থাকতে হবে। আপনি দেখেন বিমানের ক্রুদের, পাইলটদের আউট স্টেশন অ্যালাউন্স কেটে দিয়েছেন। ক্রুদের বেতন 10% থেকে 50% পর্যন্ত কেটে দিয়েছেন, কিন্তু ম্যানেজমেন্টের যে শীর্ষ পর্যায়ের 5 জন কর্মকর্তা, 5 জন মানে বিমানের এমডি সহ 5 জন যে কর্মকর্তা আছেন যারা মিনিস্ট্রি থেকে পেশনে নিয়োগ পেয়েছেন, তাদের কোনো ধরনের বেতন ভাতা কাটা হয় নাই। এই যে বৈষম্য, এটা কোনোভাবে থাকা ঠিক হবে না। কারণ বিমানকে ভালোবাসতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। সবাইকে দায়িত্ব না নিতে পারলে তাহলে এই বিমানের মতো থাকবে না। ওয়াহিদ ভাই একসময় ম্যানেজমেন্টে ছিলেন, ওয়াহিদ ভাই এটা ভালো বলতে পারবেন এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছেন। আপনি জানেন ম্যানেজমেন্টের এখন এমন পর্যায়ে চলে আসছে, তত্ত্বাবধায়ক সরকার আমলে, আমার মনে হয় ওয়াহিদ ভাইদের আমলেই একটা কমিটি একটা তদন্ত রিপোর্ট বের করে বলছে যে বিমানের 10% অফিসার হচ্ছে মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আর বাকি 90% অফিসার হচ্ছে লোডার থেকে আসছে, যারা আপনি ওই মানে মালামাল করতে বা নর্মাল মানে এমপ্লয়ি, তারা এখন সর্বোচ্চ লেভেলে আছে। তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন?
একদিক দিয়ে নাই এক্সপার্টিজম, একদিক দিয়ে নাই এক্সপার্ট, আরেক দিক দিয়ে নাই মানে মানে ভালো অফিস, ভালো শীর্ষ পর্যায়ে ভালো কর্মকর্তা যারা আমলা আছেন। আমার মনে হয় আপনি যার কথা বলেছিলেন যে বিবেক বিনোদ সুদ জি। ফাইন্যান্সে আছেন, ওনাকেও কিন্তু অলরেডি 15 জুলাই পরে উনিও নাই। আপনি ফাইন্যান্সের মঞ্জুর ইমাম, যিনি Right. পুরা ফিনান্স ডিপার্টমেন্টে দেখতেন, তাকেও হুম। নানাভাবে সাসপেন্ড করা হয়েছে। হুম। এখন বিমানের এমন যারা ভালো ভালো অফিসার, যারা ভালো ভালো জায়গায় আছেন, যারা বিমানকে মানে অনেক দূরে এগিয়ে নিয়ে আসছেন, তাদেরকে নানাভাবে স্টপ করে দেওয়া হয়েছে যাতে তারা কথা বলতে না পারে। মানে এটা কিন্তু ম্যানেজমেন্টের জন্য কোনো ভালো সিদ্ধান্ত না। বিমান যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু বিমান মানে খুব বেশি দিন লাগবে না বিমানকে দেউলিয়া হয়ে যেতে। আপনি চিন্তা করেন 1,000 কোটি টাকা সোনালী ব্যাংক থেকে পাওয়ার পরে 1 মাসের মধ্যে 1,000 কোটি টাকা শেষ, হুম। অথচ কোনো ফ্লাইট নাই, একটা ফ্লাইটও নাই। সেই ক্ষেত্রে 1,000 কোটি টাকা শেষ। অনেক ধন্যবাদ। বিমানের 18টা, আমি একটু বলি, বিমানের 18টা উড়োজাহাজ আছে। এই 18টা উড়োজাহাজ কোনোভাবে ইউটিলাইজেশন নাই, অথচ প্রতি মাসে 18টা উড়োজাহাজের জন্য 266 কোটি টাকা খরচ করতে হচ্ছে। তাহলে এটা কি এই আদৌ কি এটা খরচ হচ্ছে নাকি লুটপাট হচ্ছে আমরা জানি না, আমাদেরকে এটা জানতেও দেয় না। আপনি দেখেন মানে মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে ঘোষণা দিল যে কোভিড-19 করোনা ভাইরাসের কালে আমরা 250 কোটি টাকা আয় করেছি। হুম। আমি 250 কোটি টাকা আয় করেছি, এটা ফলাওভাবে প্রচার করা হলো, কিন্তু আমি খরচ করেছি কত, আমার লাভ হয়েছে কত? আপনি জানেন কিনা জানি না, আমাদের কোনো লাভ নাই, যেই টাকা আয় করেছে তার 3 গুণ বেশি খরচ হয়েছে। তাহলে এই ফলাও করে প্রচার করার মানেটা কি? এটা কি মানে আপনার এই প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছিলেন মানে? না, আসলে হচ্ছে কি যে ম্যানেজমেন্টের কথা যেটা বললো মুজিব মাসুদ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রপার ম্যানেজমেন্ট যদি না থাকে বা পরিচালনা পরিষদ যদি না থাকে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান মানে সুষ্ঠুভাবে চলা পরিচালনা করা অত্যন্ত দুষ্কর ব্যাপার। আমার ব্যাপারে যেটা বলা হয়েছে, আমি কিন্তু ম্যানেজমেন্টে ছিলাম না কখনো, আমি পরিচালনা পরিষদের সদস্য ছিলাম একজন, তাও মাত্র 2 বছরের জন্য আর কি। তো খুব একটা লম্বা সময়ের জন্য আমরা এই করতে পারিনি, ব্যয় করতে পারিনি, বাট আমি 2 বছরের জন্য ছিলাম এবং সেই সময় যতটুকু সম্ভব আমরা কাজ করার চেষ্টা করেছি। বাট যে জিনিসটা আমাদের এখানে সমস্যা যেটা হচ্ছে যে মুজিব মাসুদ যেটা বললো, রিক্রুটমেন্ট। বিমান একটা অর্গানাইজেশন গত 47-48 বছরে যেটা বললো যে 10%-ও ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় নাই। সমস্ত প্রমোটি দিয়ে করতে, যে ফোরম্যান ছিল সে চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এরকম নজিরও আছে। তো কাজেই সেই নজির, সেই প্রতিষ্ঠানে কি করে আমি যদি নিউ ব্লাড ইনফিউশন না করা হয়, নতুন রক্ত যদি আমার শরীরে নিউ আইডিয়া, হ্যাঁ, তাহলে আমি কি করে, এখন আমি এমনও জানি বিমানের অনেক পরিচালক আছে যারা কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এগুলো পর্যন্ত চালাতে পারে না। এখনো বিমানে ঠিক মতো ডিজিটালাইজেশন হয় নাই। তো এখন এই জামানায় যদি আমরা ডিজিটালাইজেশন না করতে পারি, আমরা যদি ডিজিটালি না চলতে পারি, ডিজিটালি আমার যদি সবকিছু মেনটেন না করতে পারি, তো সেই ক্ষেত্রে আমি কতটুকু অগ্রগতি আমি আশা করতে পারি। আর এখন এই যে আমরা দেখেছি যে আমাদের যে রিক্রুটমেন্ট, এইটার একটার উপরে ছিল, আইনি বাধা ছিল, এবং সেখানে বলা ছিল ইউনিয়নের সাথে একটা চুক্তি ছিল যে বিমানে কখনোই সরাসরি কোনো অফিসার নিয়োগ করা যাবে না, তাদের সবসময় নিচের থেকে যারা প্রমোটি দিয়ে তাদের সেই পদ শূন্যস্থান পূর্ণ করতে হবে। এই করতে গিয়ে দেখেছি আমরা নতুন করে যারা এই ব্যবসা প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছে বা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে পাশ করে এসছে, বা এই জাতীয় যাদের মেরিট আছে, মেরিট সম্পন্ন কাউকে কিন্তু বিমানে নেওয়া যায়নি। আমরা এখন দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু এখন কর্পোরেট কালচার অনেক দূর এগিয়ে গেছে। বড় বড় টেলিফোন কোম্পানি গুলো, প্রচুর ব্যাংক এসছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এসছে, এবং এইসব সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু এখন মিড লেভেল এক্সিকিউটিভ থেকে শুরু করে সিনিয়র লেভেল এক্সিকিউটিভ একটা মোটামুটি একটা ক্যারিয়ার পাথ ডেভেলপমেন্ট হয়ে গেছে কিন্তু। এবং তারা সিনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করে সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এই যে একটা মানে চলে আসছে আর কি, ক্যারিয়ার প্রসেস শুরু হয়েছে। কিন্তু বিমানে কিন্তু এই ক্যারিয়ার প্রসেসটা আমরা এই 48 বছরে কখনো দেখিনি আর কি। যার ফলশ্রুতিতে হয়েছে কি, আমরা যে ধরনের স্কিল দরকার, যে ধরনের এক্সপার্টাইজ দরকার, সেই এক্সপার্টাইজটা আমরা কখনোই বিমানের ক্ষেত্রে দেখিনি আর কি। তো আমাদের এখানে উচিত হবে যে এখন আমাদের টাইম হ্যাজ কাম,
এখন যেমন যে পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই যে কোভিড-19 সিচুয়েশন যেটা দাঁড়িয়েছে, এইটার থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু বিমান বলি বা আমাদের অন্য দেশের অন্যান্য প্রাইভেট এয়ারলাইন্স বলি, এইগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা ঘুরে দাঁড়ানোটা তো অত সহজ নয়। আমরা এই কোভিড-19 যে এই যে ক্রাইসিসটা শুরু হওয়ার পরবর্তী পর্যায়ে এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজের হায়ার ম্যানেজমেন্টের থেকে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, এবং ওখানে বলা হয়েছিল যে এই ক্রাইসিস যদি কন্টিনিউ করে তাহলে 2020 সালের মধ্যে মোটামুটি 80% এয়ারলাইন উইল গো ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তারা ব্যবসা চালাতে পারবে না। এবং অলরেডি কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় এয়ারলাইন ব্যাংকরাপসি কোর্টে চলে গেছে। অস্ট্রেলিয়ার ভার্জিন আটলান্টিক, অস্ট্রেলিয়া যে সেকেন্ড বিগেস্ট এয়ারলাইন ইন অস্ট্রেলিয়া, তারা দে হ্যাভ গন ইনটু ব্যাংকরাপসি কোর্টে গেছে। ইউরোপের ইজিজেট গেছে, তারপরে লুফথানসা করেছে, অন্যান্য আরো সুইচ এয়ার বা অন্যান্য আরো অনেক এয়ারলাইন, এমনকি আমাদের দেশে পাশের দেশের থাই এয়ারওয়েজ, তারাও ব্যাংকরাপসি প্রোটেকশনে তারা চলে গেছে। তো কাজে সবাই কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিসে পড়েছে, এবং এখন যে এই যে প্যাসেঞ্জার যে মন্দা চলছে, এই মন্দা কিন্তু আরো অনেকদিন কন্টিনিউ করবে আমার ধারণা মনে হচ্ছে। এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিয়ে আমরা শুধু ঢাকা লন্ডন ঢাকা বা ঢাকা দুবাই ঢাকা জেদ্দা ঢাকা, এই পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিকে কিন্তু আমরা ফ্লাইট ভায়াবল করতে পারবো না। আজকে দেখেন অন্যান্য থার্ড ক্যারিয়ার যারা ঢাকাতে অপারেট করে, আজকে এমিরেটস বলেন, কাতার বলেন, তারপর টার্কিশ বলেন, ওরা কি তাদের নিজস্ব ডেস্টিনেশনের জন্য হাবের জন্য 10% প্যাসেঞ্জার তারা ক্যারি করে না, তারা 90% প্যাসেঞ্জার কিন্তু অনওয়ার্ড ডেস্টিনেশন গুলোর জন্য তারা নিচ্ছে আর কি, এই বিভিন্ন ইউরোপিয়ান পয়েন্ট, আমেরিকান পয়েন্ট বা অস্ট্রেলিয়ান পয়েন্টের জন্য নিচ্ছে। তো কাজে আমাদের কিন্তু এখন ওই যদি আমাদের এয়ারলাইন গুলো সেই মান্ধাতা আমলের মনোভাব নিয়ে যদি চলে, পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক দিয়ে তারা চলবে এবং ওই এথনিক প্যাসেঞ্জার নিয়েই চলবে, তাহলে কিন্তু তাদের সার্ভাইভাল উড বি অ্যাট এফেক্ট। এটা আমি বারবার করে এখানে বিমান এবং আমাদের দেশীয় প্রাইভেট এয়ারলাইন্স গুলো আমি বলেছি যে এই নিয়ে। তারপরে আমাদের যেটা একটা ক্যাপটিভ মার্কেট ছিল সৌদি আরব, আমাদের হজ এবং ওমরা, সে হজ ওমরাও এই বছর করতে পারেনি বিমান বন্দর আদার ক্যারিয়ার। তো কাজে এটা একটা বড় ধরনের ধাক্কা কিন্তু বিমানের উপরে এসে পড়েছে। তারপরে বিমানের অন্যতম একটা বড় আয় ছিল হলো গ্রাউন্ড, তারা মনোপলি করতে ঢাকা এয়ারপোর্টে বা চিটাগং এয়ারপোর্টে গ্রাউন্ড হ্যান্ডলিং করে একটা বড় ধরনের তাদের রেভিনিউ জেনারেশন হতো, সেটাও কিন্তু বিমান পাচ্ছে না। এখন যেহেতু ফ্লাইট নাম্বার অফ ফ্লাইট অনেক কমে গেছে, সেই ক্ষেত্রে বিমান ওখান থেকেও তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং, এইগুলো থেকে অনেক তাদের আয়ের উৎস কমে যাচ্ছে। তো কাজেই বিমানকে এখন ফাইন্যান্সিয়ালি ভায়াবল হতে হলে এখানে কিছু প্র্যাগমেটিক এবং কিছু ডাইনামিক সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা বিশেষ করে বিভিন্ন এয়ারলাইন্স এর সাথে যারা আমাদের এখান থেকে সুযোগ নিচ্ছে, বিদেশি এয়ারলাইন গুলো, তাদের সাথে কোড শেয়ার করতে পারি, তাদের কাছ থেকে যদি আমরা কিছু সুবিধা আদায় করতে পারি, যেহেতু তারা এই মার্কেট থেকে ব্যবসা করছে বা করবে, তাদের কাছ থেকে যদি আমরা কিছু সুবিধা আদায় করে নিতে পারি আমাদের নেগোসিয়েশন স্কিলটাকে কাজে লাগিয়ে, তাহলে কিন্তু আমরা কিছু হলেও কিছু রেভিনিউ পাবো। আর তা যদি না পারি, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ফ্লিট দিয়ে খুব বেশি দূরে এগোতে পারবো না এবং ফ্লাইট অপারেটও করতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে এখনো তারা ফ্লাইট শুরু করতে পারেনি, এবং আমাদের সাথে ইন্ডিয়ার 3টা পয়েন্ট 4টা পয়েন্টে ফ্লাইট, দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা ফ্লাইট ছিল, সপ্তাহে 61 ফ্লাইট অপারেট করতো, কিন্তু সেই ফ্লাইট গুলো কবে এগুলো চালু হবে সেগুলো আমরা কেউ জানি না। কিন্তু তো কাজেই এই জায়গাগুলোতে কিন্তু এখন নতুন করে বিজনেস প্যাটার্ন বদলাতে হবে। ওই বিজনেস প্যাটার্ন দিয়ে আপনার কাছে আমরা আসছি, কিন্তু এখন কোন এয়ারলাইন চালাতে পারবেন না। আমি আরেকটা জিনিসও বলেছি এখানে আমাদের প্রাইভেট এয়ারলাইন্স গুলোকে, যে আমার নিজস্ব এয়ারক্রাফট আছে সেগুলো তো আছে, এর বাইরে যে লিজ এয়ারক্রাফট যেগুলো আছে, লিজ এয়ারক্রাফট গুলো কিন্তু দেখেন এখন
এগুলো ইউজও করতে কিন্তু মাসে মাসে আমাদের একটা জি, আমার আরেকটা বিষয় আমরা সম্প্রতি দেখতে পেলাম, আপনাদের দুজনের অবগতির জন্যই বলছি, হয়তো আপনারা জানেনও বিষয়টা। সেটা হলো, আপনি বাংলাদেশ থেকে যখন বিমান ফ্লাই করে তখন কিন্তু আপনার বিএফসিসির খাবার পরিবেশন করা হয়। এদিক থেকে যখন যাই, লন্ডন থেকে যখন ফ্লাই করে, তখন গত 20 বছর ধরে আমরা দেখলাম আলফা এলএসজি নামে একটা প্রতিষ্ঠান, তারা খাবার সরবরাহ করতো। কিন্তু ইদানিং গত 2 দিন আগে হঠাৎ প্রতিষ্ঠান চেঞ্জ করা হলো। হ্যাঁ, দেয়া হলো, এই কন্ট্রাক্টটা দেয়া হলো আপনার গত 5 জুলাই থেকে দেয়া হলো নিউরেস্ট নামে একটি প্রতিষ্ঠানকে এই খাবার সরবরাহের দায়িত্ব দেয়া হলো। এখন আগের যে প্রতিষ্ঠান থেকে যে আপনার অর্থে খাবার কেনা হতো, বলা হচ্ছে যে এটা পুরোপুরি আমাদের হাতে এখনো ইয়েটা নাই, ফিগারটা নাই কত দিয়ে কিনে, কিন্তু বলা হচ্ছে যে আগে যে অর্থ ব্যয় করা হতো তার থেকে প্রায় অর্থ ব্যয়ে এখন নতুন কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই ক্ষেত্রে আবার এই যে আমরা পিছনে একটু মনে হয় যে বালিশ কেলেন, এই ধরনের কোনো ঘটনা কি এখানে ঘুরতে যাচ্ছে কিনা, বা হঠাৎ করে এই ধরনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের চেঞ্জের ছিল? জনাব ওয়াহিদুল আলম, আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে এই বিষয়টি একটু বিশ্লেষণ করেন। আমরা জনাব ওয়াহিদুল আলম বোধহয় শুনতে পাচ্ছেন না, বা ওনার ইন্টারনেট একটু ঝামেলা করছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এই ক্ষেত্রে আমরা একটু মাসুদ আপনার কাছ থেকে শুনি যে আপনি যেহেতু এই বিষয়ে রিপোর্ট করছেন দীর্ঘদিন, নিশ্চয়ই এই বিষয়টাও আপনার নলেজে আছে। এই বিষয়টি জানেন কিনা আপনি? এই যে আপনার কথাই কিন্তু আসল রহস্যটা বেরিয়ে আসছে। এই সমস্ত যে খাবার হোটেলগুলো চেঞ্জ করা, এগুলো মূলত কমিশন বাণিজ্য। এগুলো একটা সিন্ডিকেট আছে, এরা যখন নতুন নতুন সিন্ডিকেট যখন আসে, তখন পুরনো সিন্ডিকেটটা চলে যায়, নতুন সিন্ডিকেটের আন্ডারে চলে আসে। আপনি দেখেন আমাদের বিএফসিসি, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা অনেক উন্নত মানের একটা বিএফসিসি, কিন্তু যেহেতু বিমানের ডাইরেক্ট ফ্লাইট, আমাদের এই বিএফসিসির খাবার দিয়ে কিন্তু লন্ডন থেকে আবার ওই ফ্লাইটে এই খাবারগুলো কিন্তু আবার বিএফসিসির খাবার দিয়ে আবার কিন্তু আসতে পারে, কিন্তু সেটা করছে না। কারণ নতুন একটা যদি আপনার খাবার কোম্পানির কাছ থেকে খাবার নেওয়া যায়, সেক্ষেত্রে ওই সিন্ডিকেটটা একটা কমিশন পাবে, তাদের একটা উপরি আয় হবে। মূলত এইসব কারণে ওই সিন্ডিকেট গুলা হয়তো মিনিস্ট্রিকে ধরে, হয়তো বিমান ম্যানেজমেন্টকে ধরে, বা কাস্টমার সার্ভিসকে ধরে, যার কারণে বাধ্য হয়ে এগুলা করা হচ্ছে। আমাদের বিএফসিসি স্টপ হয়ে আছে, কিন্তু খাবারটা নিয়ে আসতেছে। এই ধরনের একটা ঘটনা এর আগে ঘটছিল যে বিমানের পোল্ট্রি আছে, বিমান মুরগি আছে, বিমানের গরু আছে, সেখান থেকে বিএফসিসি তে খাবার নিয়ে আসতে পারে, মুরগি আনতে পারে, কিন্তু বিএফসিসি ওই বিমানের পোল্ট্রি থেকে খাবার মুরগি আনবে না, বিএফসিসি মুরগি আনবে আরেকটা কোম্পানির কাছ থেকে, যার কারণে তারা কমিশন পায়। অথচ পোল্ট্রি বিমানের যে পোল্ট্রি ডিপার্টমেন্ট আছে, তাদের লক্ষ লক্ষ মুরগি আছে, সেখান থেকে বিএফসিসি খাবার নিয়ে আসতে পারে। আপনি যাই হোক, এটা আমি বলতেছি, আপনি ম্যানেজমেন্টের সম্পর্কে যেটা বলছিলেন সেই বিষয়ে আমি একটু যোগ করতে চাই। আমি কেভিন স্টিলের সাথে কাজ করেছি, আমি কাইলের সাথে কাজ করেছি। তারা যখন ম্যানেজমেন্টে ছিলেন, তারা কিন্তু এই যে ফাইল নিয়ে তারা কখনো ব্যস্ত ছিলেন না। তারা সরাসরি, মানে হয়তো এখন আপনার টিকিটের দাম এত, অন্যান্য এয়ারলাইন্স গুলা টিকিটের রেট কমাই দিয়েছে, তো আমরা কি করব? তখন কাইল কিন্তু কেভিন স্টিল সাথে সাথে টেলিফোনে বলে দিত, ঠিক আছে তুমি কমিয়ে দাও। কিন্তু এখনকার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টকে যখন আমরা যখন দেখি যে এই ভাড়া অন্যান্য এয়ারলাইন্স গুলা কমিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? যখন আমাদের সেলস সেন্টার গুলা থেকে, মার্কেটিং থেকে ম্যানেজমেন্টকে বলা হয়, সেটা তখন ফাইল নিচ থেকে সচিবালয়ের মতো ফাইল নিচ থেকে ফুটআপ দিতে হবে, সেই ফাইল ঊর্ধ্বতন অফিসারের কাছে যাবে, তারপরে এমডির কাছে যাবে, এমডি কমেন্টস লিখবে, সেখানে হয়তো লিখবে আলাপ করেন, এই ধরনের দীর্ঘসূত্রিতায় পড়ে যাচ্ছে। যার কারণে আমরা ডোমেস্টিক ফ্লাইট চালু করে কিন্তু আমরা ডোমেস্টিক ফ্লাইট চালাতে পারি নাই। আপনি চিন্তা দেখেন, আমরা কিন্তু দুবাই রোডটাকে চালু করেছিলাম, আমরা 6 তারিখ থেকে ঢাকা দুবাই সরাসরি শিডিউল ফ্লাইট চালু করেছিলাম, কিন্তু একদিনের মাথায় আমাদের সেই দুবাইয়ের সেই ফ্লাইটটাকে বন্ধ করতে হলো। কেন বন্ধ করতে হলো? এমিরেটস তো ঠিকই আসতেছে, দুবাইয়ের রাষ্ট্রীয় ক্যারিয়ার যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে হোয়াই নট আমাদের বিমান দুবাইতে যেতে পারবে না? কেন আমাদের ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত? এই যে
সিদ্ধান্ত একবার দেয়, আবার সিদ্ধান্ত বাতিল করে। এই কারণে বিমানের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আস্থার সংকটটা যদি যতদিন পর্যন্ত আমাদের থাকবে না, ততদিন পর্যন্ত বিমান কিন্তু কোনোভাবেই লাভ করতে পারবে না, কোনোভাবে মানুষের কাছে, মানুষের হৃদয়ে পৌঁছতে পারবে না। আস্থার সংকটটা তৈরি করতে হবে। আস্থার সংকটটা তৈরি করার জন্য ম্যানেজমেন্টকে সেই ধরনের শক্তিশালী হতে হবে। ম্যানেজমেন্টকে আগে দেখতে হবে যে আমি এই রুটে যাব, আমার এই রুটে কি পরিমাণ লাভজনক হবে, সেটা আগে তাদেরকে নিজেদের মধ্যে বা খোঁজ খবর নিয়ে তারপরে করতে হবে। আপনি দেখেন লন্ডন, আমাদের ডোমেস্টিক ফ্লাইট গুলোতে ইউএস বাংলা, নভোএয়ার কিন্তু ঠিকই ফ্লাইট ভর্তি করে ফুল লোডেড হয়ে তারা বিভিন্ন ডোমেস্টিক স্টেশন গুলোতে যাচ্ছে, চিরং যাচ্ছে, সিলেট যাচ্ছে, কিন্তু আমাদের প্যাসেঞ্জার নেই। আমাদেরকে, আমরা যখন বিমানকে জিজ্ঞেস করি আপনারা কেন ফ্লাইট ক্যান্সেল করতেছেন, বলে ইয়া পাই না। আমাদের ম্যানেজমেন্টের যে একজন মানে পাবলিক রিলেশন অফিসার থাকে, সেই পাবলিক অফিসারকে টেলিফোন করলে উনি টেলিফোন ধরেন না, ওনাকে যখন মেসেজ দেয় উনি মেসেজ ধরেন না। ওনারা এখন ডিজিটালাইজেশন তৈরি করছে, ডিজিটাল একটা গ্রুপ সিস্টেম তৈরি করছে, সেই গ্রুপে একটা মেসেজ দিয়ে ওনাদের দায়িত্ব শেষ করেন। মানে মাস শেষে ওনারা যে এই যে আমাদের টাকায়, আমাদের মানুষের টাকায় যে বেতনটা নেয়, সেই বেতনটা কতটুকু হালাল হয় সেটাও আমার মনে হয় ম্যানেজমেন্ট দেখে না। আমি যতটুকু আপনি যেটা বলছিলেন যে ধরেন এই যে আমাদের জনাব ওয়াহিদুল আলম একটু আগে বলেছেন যে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ, সব জায়গায় আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত ডিজিটালাইজেশনের আওতায় আনতে চাই আমাদের সরকার, কিন্তু সেখানে বিমানের মতো একটি প্রতিষ্ঠান যেখানে এখনো ডিজিটালি ট্রেন্ড আপ না ওইখানকার কর্মকর্তা কর্মচারীরা, তাহলে আপনি ইন্টারন্যাশনালি একটি প্রতিষ্ঠান, একটা বাণিজ্য চালানোর ক্ষেত্রে কতটুকু এই প্রতিষ্ঠানকে আপনি ক্ষমতাবান বা সক্ষমতা করেছে বলে আপনি মনে করেন? কোন ধরনের সক্ষমতা অর্জন করতে পারে নাই। আপনি ওয়াহিদ ভাইদের পরের যে বোর্ডটা ছিল, সেই বোর্ড আসার পরে ওই ম্যানেজমেন্ট তখন বিশেষ করে যে ক্যাবিনেট ছিল আসার পরে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একটা ডিজিটালাইজেশনের আওতা নিয়ে আসছিল। যদিও কোনো ধরনের কর্মকর্তাকে সেই ধরনের ডিজিটালাইজেশন এক্সপার্ট তৈরি করতে পারে নাই। তারা এক একটা কোম্পানি থেকে এক এক ধরনের সফটওয়্যার নিয়েছে, যার কারণে মানে টোটাল একটা ইউনিক সফটওয়্যার ছিল না, যার কারণে এক একটা সফটওয়্যার হয়তো ধরেন 20 কোটি 50 কোটি 100 কোটি টাকা দামেরও সফটওয়্যার কিনে এখন ওই সফটওয়্যার গুলো কোনোভাবে চলতেছে না। আপনার বিমানে ফিঙ্গারপ্রিন্ট কথা চালু করেছিল যাতে বিমানের কর্মচারীরা যথাসময়ে অফিসে যায়, যথাসময়ে কাজ করে, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টে সুপার গ্লু দিয়ে ওই ফিঙ্গারপ্রিন্টের ইয়েটা স্টপ করে দেওয়া হয়েছে। এগুলোর জন্য কোনো অ্যাকশন হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই যে ডিজিটাল আপনি বলছেন যেটা, সেটা আসলে আমাদের এখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ হয়েছে এই কাজটা করতে গিয়ে, কিন্তু বাস্তবে আমরা এটার কোনো রেজাল্ট পাই নাই, যার খেসারত হিসেবে আমরা এই বিষয়গুলো জানার জন্য আমাদের পয়সা খরচ করে কিন্তু অনেকে আসেন এইসব দেশে, এসে উনি সবকিছু বুঝে যান, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টের বাধা কোথায়? ইমপ্লিমেন্টেশনে যায় না। হ্যাঁ, এই পয়সা খরচ করে ওনাদেরকে খাওয়াইতে হয়, ওনাদেরকে রাখতে হয়, হোটেলে রাখতে হয়, কিন্তু বাস্তবে কোনো ইয়া হয় না। আমরা এখন পর্যন্ত আমরা বড় বড় ফলাও করে প্রচার করি যে আমরা এই লাভ করছি, বাস্তবে কোনো লাভ নাই কিন্তু বিমানের। আপনার প্রত্যেকটা আপনার তেল যে বিমানের যে তেল কিনা হয়, এই তেলের এখন হাজার হাজার কোটি টাকা তেলের বকেয়া রয়ে গেছে। তো এই বকেয়া যদি আপনি না দিয়া যদি বলেন আমি লাভ করছি 500 কোটি টাকা, এই লাভের কি ভ্যালু আছে? আপনি ওয়াহিদ ভাইকে জিজ্ঞেস করতে পারেন, একমাত্র ওয়াহিদ ভাইয়ের আমলে যে 500 কোটি টাকা লাভ হয়েছে, এরপরে যতগুলো লাভ সবগুলোতে শুভম করে ফাঁকি। ওইখানে ম্যানেজমেন্টকে বলা হয়েছিল যে আজকে এজিএম যখন বাৎসরিক বছর শেষের যে এজিএমটা হয়, সেই এজিএমটাকে একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপকে বলে দেওয়া হয় যে এই বছর এত টাকা লাভ দেখাও, এই বছর এত টাকা লাভ দেখাও। সেভাবে তারা একটা ফাইল তৈরি করে ফেলে, সেই ফাইলটাই মূলত। বাস্তবে কিন্তু বিমানের কোনো লাভ হচ্ছে না, এই লাভ এগুলা শুভঙ্করের ফাঁকি, অনেক ধরনের শুভঙ্করের। বুঝতে পেরেছি। আমি যেটা জনাব ওয়াহিদুল আলম আপনাকে হারিয়ে ফেলেছিলাম, আমরা তখন বলছিলাম যে ধরেন হঠাৎ করে আমরা আগে যে ক্রু মেম্বাররা এখানে থাকতেন সেই হোটেল পরিবর্তনের কথা বলেছি, সেখানে বেশি পয়সা দিয়ে নতুন হোটেল নেওয়া হয়েছে। আবার খাবার পরিবর্তনের কথাও আমরা বললাম, আমরা জেনেছি যে আগে যারা যে পয়সা দিত তার থেকে অনেক বেশি ডাবল পয়সা দিয়ে এখন নতুন কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এখন এই যে পরিবর্তনটা, আপনি যেহেতু ম্যানেজমেন্টে ছিলেন আপনি জানেন, নির্দিষ্ট কি কোনো সময় আছে যে আমাকে হোটেল পরিবর্তন করতে হবে, খাবারের জায়গা পরিবর্তন করতে হবে, এই ধরনের কোনো রীতি আছে কিনা, নাকি এটা অন্যদের ইশারায়, অন্যদের ইচ্ছায় এটা হচ্ছে?
না, এটা তো কোনো নিয়ম নীতি ওরকম নাই যে এরকম এটাই করতে হবে বা এটা ছাড়া করা যাবে না। এইটা আমার সক্ষমতার ব্যাপার আছে। আমরা এখানে দেখেছি ঢাকাতে অনেক বিদেশি এয়ারলাইনের ক্রুরা তারা এখানে স্লিপ করে, কিন্তু তারা আমরা এমনও দেখেছি যে সোনাগা হোটেল থেকে বের হয়ে তারা রিজেন্সি হোটেলেও তারা থেকেছে, অনেক নিচে মানের হোটেলেও তারা থেকেছে এবং তারা সেটা মেনে নিয়েছে। এটা না মানার কোনো কারণ না। এখন আমার সক্ষমতা কতটুকু বা আমি কোন জায়গায় ম্যানেজ করতে পারবো সেই জিনিসটা তো আমাকে বিবেচনা করতে হবে আর কি। এখন আমরা বিমানের ক্রুরা কোথায় যে থাকবে না থাকবে এইটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে এবং ম্যানেজমেন্ট তাদের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে এবং সেই ক্ষেত্রে এখানে ক্রুরা কি বললো না বললো, বাট ডেফিনেটলি তাদের কনভিনিয়েন্সটাও দেখতে হবে যাতে করে এয়ারপোর্টের কাছাকাছি হয় বা তাদের সেখানে অন্তত যতটুকু সময় থাকবে তারা যাতে অন্তত ভালোভাবে ঘুমাতে পারে, বিকজ তাদের একটা গুরু দায়িত্ব আছে প্লেন চালানো বা পরিচালনা করার। তো কাজেই সেই তাদের স্বার্থ রক্ষা করেই যতটা কম পয়সায় যদি করে এবং একটা কম্পিটিটিভ প্রাইস অফার নিয়ে কয়েকটা হোটেল থেকে নিয়ে সেইভাবেই এইটা, এবং এটা যেহেতু এটা ব্যাক টু ব্যাক ব্যবসা হয় এবং সারা বছর 365 দিনই এই ক্রুরা থাকে একটা হোটেলে, সেই জন্য এটা সাধারণত দেখা যায় যে ওদের হোটেলগুলোর যে ইউজুয়াল রেট থাকে তার থেকে অনেক কম রেটে তারা কিন্তু এই এয়ারলাইন গুলোকে ক্রু রেট বলে আলাদা একটা রেটই থাকে। ইউজুয়াল রেট এবং ক্রু রেট ইজ অলওয়েজ ডিফারেন্ট, অলমোস্ট 50% কমে তারা দিয়ে থাকে আর কি। তো এই জায়গাগুলো, এই নেগোসিয়েশনের জায়গাগুলো কতটুকু নেগোসিয়েশন করা হয় বা সেটা সার্থকভাবে করা হয় কিনা সেইগুলো নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। তো সেই ব্যাপারে ম্যানেজমেন্টকে আরো কঠোর পর্যবেক্ষণ করতে হবে এবং এইটার ব্যাপারে আমার মনে হয় যে এটা ডেফিনেটলি এটা বিমানের যারা আছেন কর্তা ব্যক্তিরা আছেন তারা এটা অবশ্যই দেখবেন। আর একটা কথা বলছিলেন আপনার কেবিন ফুডের ব্যাপারে আর কি। ফুড আমরা দেখেন আমাদের তো এখানে যেটা বলেছেন আপনি, বিএফসিসি এখানে আমাদের নিজস্ব খাবার তৈরি করে থাকে এবং ঢাকাতে যতগুলো এয়ারলাইন আসে বড় বড় কেউ কোনো এয়ারলাইনই কিন্তু ঢাকা থেকে ফুড আপলিফট করে না। হ্যাঁ, তারা যার যার ডেস্টিনেশন থেকে তারা ফুড নিয়ে আসে, রিটার্ন ফুড নিয়ে আসে আর কি। এবং রিটার্ন ফুড নিয়ে আসলে সেখানে ওয়েটের কিছু হয়তো তাকে ওয়েট পেনাল্টি দিতে হয়, লোড পেনাল্টি, বিকজ খাবারও তো একটা ওয়েট আছে। যদি রিটার্ন খাবার যদি নিয়ে আসতে হয় সেইভাবে ব্যবস্থা করতে হয়, কিন্তু রিটার্ন যদি লোড পেনাল্টি দিতেও হয় সেক্ষেত্রে কিন্তু অনেক লাভ থাকে। আমরা জানি ব্রিটিশ এয়ারওয়েজ যখন লন্ডন থেকে ঢাকা ফ্লাইট অপারেট করতো তখন কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন ঢাকা এবং ঢাকা লন্ডন ফ্লাইটেরও কিন্তু মিল লন্ডন থেকে নিয়ে আসতো। তো কাজেই এখান থেকে কিন্তু এটা খুব সহজেই এই ফ্লাইটে বিমানের ফ্লাইটে রিটার্ন ফ্লাইটে মিল নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, এবং এটা কিভাবে করা যাবে সেটা ডেফিনেটলি বিএফসিসি দে হ্যাভ এক্সপার্টাইজ, তারা সেটা কিন্তু একটা মনে হয় একটা নির্দিষ্ট টাইম আছে যে কত সময় পর্যন্ত আপনি খাবারটা রাখতে পারবেন। নির্দিষ্ট সময় এইটা ওভাবেই খাবার তৈরি করার পরে প্রত্যেকটা খাবারই কিন্তু হট ফুড প্লেনে উঠানো হয় না। প্লেনে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটাকে, ঠিক আছে এটা 2 ঘন্টা পরে খাওয়া হবে না 10 ঘন্টা পরে খাওয়া হবে, এই সেই মতো করে তাকে টেম্পারেচার দেওয়া হয় আর কি। টেম্পারেচারে এটাকে কুল করে রাখা হয় এবং প্লেনে ওঠানোর পরে সেইগুলো ওখানে হিটারে গরম করে খাবারগুলো, কোনো খাবারই কিন্তু প্লেনে মানে যায় না, হট ফুড যায় না। হট হিটারটাকে ওখানে ইউজ করা হয়, হিটার ইউজ করে খাবার গরম করে তারপরে সেটাকে পরিবেশন করা হয়। সো কাজে যখন এই খাবারটা তৈরি হয়, একটা খাবার তৈরি করার পরে সেটা কিন্তু একটা কন্ট্রোল টেম্পারেচারে এইটা রাখা হয় এবং সেটা কয়েক ঘন্টা পরে খাওয়াটা হবে ইউজ হবে, সেইভাবেই কিন্তু সেই টেম্পারেচারটা মেনটেন করা হয়। এটা সব লাইনে এভাবেই করে থাকে এবং এটা করা সম্ভব, এটা কোনো অসম্ভব কিছু না। এটা শুধু প্ল্যানিং যদি করা যায় সেইভাবে নিশ্চয়ই এটা করা সম্ভব বলে আমি মনে করি। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠান প্ল্যানিং এর ব্যাপার জি বলেন বলেন বলুন, শুনতে পাচ্ছি। না, আমি যেটা বলছিলাম যে দেখেন একটা এয়ারলাইন চালানোর ব্যাপারে কিন্তু প্ল্যানিংটা সবচেয়ে বড় ব্যাপার আর কি। এবং প্ল্যানিংটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, এইটার কমার্শিয়াল প্ল্যানিং আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, তারপর এয়ারো ডাইনামিক্স আছে, এয়ারো পলিটিক্স আছে, অনেক কিছু ব্যাপার আছে। একটা এয়ারলাইন চালানোর জন্য অনেক কিছু এলিমেন্ট কাজ করে আর কি।
সো এই আমাদেরকে ইয়ারও পলিটিক্স বুঝতে হবে, তারপরে এভিয়েশন ইকোনমিক্স ইজ ভেরি complex subject. Aviation economics is not as simple economics like other financial organization. এটার ইকোনমিক্স আমাদেরকে বুঝতে হবে। সো কাজে এই জায়গাগুলো যদি আমরা না করি, সেই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, আমাদের যদি সেই এক্সপার্টাইজ না থাকে, তাহলে কিন্তু কখনোই একটা অর্গানাইজেশনকে আমরা একটা প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে বের করে আনতে পারবো। বিশেষ করে এই বর্তমান কোভিড পরবর্তী পর্যায়ে এই পরিস্থিতি আরো অনেক ভয়াবহ রূপ ধারণ করবে। কাজে এই সময় বিমানকে অনেক পৃথিবীর প্রত্যেক এয়ারলাইন্স কিন্তু জব কাট করছে, 50% পর্যন্ত জব কাট করেছে অনেক এয়ারলাইন্স, বড় বড় এয়ারলাইন্স জব কাট করছে, পে কাট করছে, উইদাউট পে লিভ দিচ্ছে। আমাদের এখানে যদিও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, বাট এটা আমি মনে করি অত্যন্ত যৎসামান্য। আমাদের যে অপারেশনাল লস হচ্ছে, যে রেভিনিউ লস হচ্ছে, সেই তুলনায় আমি মনে করি যে আমাদের যে কস্ট কাটিং মেজার যা না হয়েছে ইজ নট এনাফ। আরো অনেক বড় বেশি কস্ট কাটিং মেজার হবে, বা এটাকে কিভাবে এটা ব্যাপারে বিভাগে এক সিদ্ধান্ত নিতে হবে। এবং এটা চিন্তা করে দেখা উচিত বিমানের যে এখন যে লিজ এয়ারক্রাফট যেগুলো আছে, সেইগুলোকে যদি পেনাল্টি দিয়ে হলেও যদি তারা মানে এগুলোকে ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু বিমানের ক্ষতি অনেক কমে যাবে। কেননা এখন প্রতি মাসেই একটা গ্যারান্টেড আওয়ারের পয়সা দিতে হচ্ছে লিজ এয়ারক্রাফট গুলোকে, বিকজ এইগুলো তো আমাদের নেওয়া হয়েছে লং টার্ম লিজে আর কি, ড্রাই লিজে। যে ড্রাই লিজের কিন্তু আমাদের পয়সা দিতে হচ্ছে, তারপরে আবার এটার টার্ম শেষ হয়ে গেলে এটা যখন ফেরত দিতে হবে, তখন এটা মেনটেনেন্স কস্ট আছে, মেনটেনেন্স কস্ট অনেক বেশি, অনেক মেনটেনেন্স করে তারপরে এটা ফেরত দিতে হবে। সেটা বড় ধরনের চাপ আসবে এয়ারলাইন বিমানের উপরে। এখন আমরা যদি রুট আগামী 1 বছর 2 বছরের মধ্যে যদি রুট আমরাকে রিভাইভ না করতে পারি, আমাদের ব্যবসা যদি রিভাইভ না করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা কিছু সময়ের জন্য আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা। আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের এই যে এখন যে লস হচ্ছে, সেই লসটা অন্তত আরো কিছু অংশ কমে আনা যায়। যেটা মুজিব মাসুদ বলছিল, প্রতি মাসেই মেইনটেনেন্স প্রায় 250-300 কোটি টাকা মতো মেইনটেনেন্স লাগছে এয়ারক্রাফট গুলো সচল রাখা। কাজেই এই এয়ারক্রাফট গুলো বসে থাকলে তো মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে। সো কাজেই এখন টাইম হ্যাজ কাম, আমাদেরকে উই হ্যাভ টু থিংক আউট অফ দি বক্স, নট ওই নতুন ওই মানে আগের চিন্তাধারায় পরিকল্পনায় চিন্তা করলে কিন্তু আমরা এখন বাঁচতে পারবো না। তো আমাদের আউট অফ দি বক্স বেরিয়ে এসে, আমাদের গণ্ডির বাইরে এসে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিভাবে এই এয়ারলাইনটাকে, এটা আমাদের প্রত্যেকেরই একটা আমাদের স্বাদের, আমাদের একটা আবেগের জায়গা। বিমান বাংলাদেশ এয়ারলাইন আমাদের আবেগের জায়গা। 19 বাংলাদেশ স্বাধীনতা লাভের পরপরই এটা প্রেসিডেন্টস অর্ডারের মাধ্যমে এই এয়ারলাইনটা গড়তে হয়েছিল, এবং আমরা এটা নিয়ে গর্ব করি বিমানকে নিয়ে। এবং বিমানের এখন অনেক ক্ষমতা বেড়েছে, এয়ারক্রাফট বেড়েছে, নতুন নতুন এয়ারক্রাফট, বিমান এখন নতুন করে চিন্তা করতে হবে, ঢেলে সাজাতে হবে ম্যানেজমেন্টকে, এবং কিভাবে বিমানকে এই কোভিড পরবর্তী অবস্থায় আমরা একটা লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি। তো এখনই একটা সিদ্ধান্ত নেওয়া আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমি আবার কয়টা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রথমত হচ্ছে যেটা আমরা বলেছি যে একেবারে বিমানের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই যে আপনার বেশি পণ্য পরিবহনের যে টাকাটা হতো, সেটা কিন্তু মাসের পর মাস না, বছরের পর যুগের পর যুগ কিন্তু চলে এসেছে। এটা এই গত বছরে এসে কিছুদিন আগে এসে এটা ওই ডানাটার কার্ড বেশি ইউজ করে টাকাটা নেওয়া হচ্ছে। কেন? কারণ এই দেশে বিমান কর্পোরেটেড না কোনো ব্যাংক, হাই স্ট্রিট কোনো ব্যাংক কিন্তু তাকে অ্যাকাউন্ট রাখছে না, ক্যান্সেল করে দিচ্ছে অ্যাকাউন্ট, বাতিল করে দিচ্ছে অ্যাকাউন্ট। এবং জ্ঞানেন্দ্র বাবুরা যখন এসছেন ঠিক ওই সময়েই কিন্তু বার্কলেস ব্যাংক বলছে তাদের এই বিমানের অ্যাকাউন্ট ক্যান্সেল করবে। এরপর আবার সিটি ব্যাংকে আসছে, শেষে একেবারে এখন ছোট একটি ব্যাংক, যে হাবিব ব্যাংক, যেটা নন ব্রিটিশ ব্যাংক, হ্যাঁ, সেটার শরণাপন্ন হয়েছে। এবং অ্যাকাউন্টসের যিনি এখন তিনি এটি করেছেন, হ্যাঁ, তিনি এটি কিভাবে করলেন, কেন করলেন, সেটা উনি বলতে পারবেন। এটা একটা দিক গেল। আর একটা বিষয় হচ্ছে যে আপনার রুট নির্ধারণের ক্ষেত্রে এই সংকটকালীন সময়ে
সেটা আদৌ সুবিবেচিত কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে কার্গো পরিবহনের ক্ষেত্রে যে কার্গোর পরিবহনের যে রেটটা সেটা অন্যান্য পরিবহনের থেকে অনেক বেশি হাই। এটা আসলে বিবেচনা করা উচিত কিনা, কারণ আপনি ইন্টারন্যাশনাল যেহেতু বিজনেস করছেন, ইন্টারন্যাশনালি অন্যান্য এয়ারলাইন্স গুলো কি পরিমাণ রেট নির্ধারণ করেছে তার সাথে তো আপনাকে প্রতিযোগিতায় যেতে হবে, এবং তাদের সাথে প্রতিযোগিতা করে আপনি আপনার গ্রাহককে কম্পিটিটিভ যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু দিতে হবে। সেটা না করে আপনি একটা মূল্য ধারণ করে দিলেন, যাত্রী পরিবহনের টিকিটের দাম, আপনি কার্গোর মূল্য নির্ধারণ করে দিলেন অন্যদের সাথে তুলনা না করে, তাহলে তো আপনার ব্যবসা চলবে না। ফলে অনেক কার্গো কিন্তু এখন বিমান হারাচ্ছে। এখন ওয়াহিদ ভাই বলেছেন যে চাইলে, বা আপনিও বলেছেন যে এখানে প্রতি সপ্তাহে 3-4টা ফ্লাইট হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, যদি 3-4টা ফ্লাইট বা 2টা ফ্লাইটও হ্যান্ডেল করা হয় বা বড় ফ্লাইট গুলো দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার কার্গো পরিবহন বা যাত্রী পরিবহনের হারও বাড়বে। হ্যাঁ, এখন আপনি বলছেন টিকিট নাই, দেখা যায় যাত্রী খালি। এটা 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 একেবারে সারা জীবনের অভিযোগ বিরুদ্ধে। হ্যাঁ, যে এটা কেন হয় এটা নিশ্চয়ই ম্যানেজমেন্ট ভালো বুঝবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আমাকে বোধহয় একটু, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেশে যেটা আমি যে তথ্যটুকু যেটুকু পেয়েছি যে এই দেশে বিমান কর্পোরেটেড কেন হতে চায় না, সেটা হচ্ছে বাংলাদেশকেও ট্যাক্স দিবে বা এই দেশকেও ট্যাক্স দিবে, দুই দেশে ট্যাক্স দিতে চায় না বিমান। কিন্তু আপনি একটা দেশে যখন ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, তাহলে ওই দেশের ফিনান্সিয়াল সিস্টেমের সাথে তো আপনাকে যেতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যদি একটু ওয়াহিদ, আপনি যদি একটু সামারাইজ করেন যে এই কয়েকটা বিষয়, আমি এরপর মুজিব মাসুদের কাছে শুনবো। না, কার্গো রেট যেটা বললেন, এটা কার্গো রেট বা প্যাসেঞ্জার রেট আমি আলাদা করে দেখি না, এটা একই সূত্রে গাঁথা। এটা সবসময় মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। যখন কার্গো স্পেস যখন ডিমান্ড এবং সাপ্লাই যখন কম বেশি হয়, সেই অনুযায়ী এটাকে করতে হয়। এবং এইটার জন্য কিন্তু রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম, যদি এখন সারা বিশ্বেই কিন্তু রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারই কিন্তু বলে দেয় যে এখন মার্কেটে অন্যান্য এয়ারলাইন্সের কি রেট আছে, আমার কি রেট হওয়া উচিত। এইগুলো কিন্তু সফটওয়্যার এটা ডাইরেকশন দিয়ে থাকে। এটা নিজেকে আমি এটা কাউকে কোনো লেভেলে জিএম কে বা ডাইরেক্টরকে বা এমডি কে বলার দরকার নেই যে এই ফ্লাইটের এই টিকিটের দাম এত করে দেওয়া, অত করে দেয়। এটা এখন কিন্তু সমস্ত উইদাউট এনি হিউম্যান টাচ হয়ে থাকে। টিকিট ইস্যু থেকে শুরু করে কে টিকিট পাবে, কত দামের টিকিট পাবে না পাবে, এইগুলো কিন্তু সমস্ত কিছু কম্পিউটারাইজ সিস্টেম। এখানে কিন্তু হিউম্যান টাচ নাই কোনো। আমি ইচ্ছা করলে একটা টিকিট করতে পারবো না, কনফার্ম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাকে সিস্টেম আমাকে অ্যালাউ না করবে। তো কাজেই এইগুলো আমাদেরকে ডিজিটালাইজ করতে হবে। এবং এই আমরা যখনই এই জিনিসগুলো ডিজিটালাইজ করতে পারবো, ফুললি 100% ডিজিটালাইজ করতে পারবো, এবং এই ব্যাপারে কিন্তু আয়াটা বলেন বা সুইটা, অন্য বিভিন্ন সংস্থা আছে যারা এই এয়ারলাইন গুলোর সাথে কাজ করে, তারা এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করে। অন্যান্য বিভিন্ন এয়ারলাইন এই সুযোগ সুবিধা নেয়। তো কাজে এইটা আমাদের যখন না করতে পারবো, তখন এই সমস্যাগুলো কিন্তু আমাদের সবসময় ফেস করতে হবে। তো কাজে আমাদের এই জিনিসগুলো অটোমাইজেশন করার, অন্তত রেভিনিউর ব্যাপারটা অটোমাইজেশন করা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। এবং এটা অটোমেটিক যদি যখন অটোমাইজেশন হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি কিন্তু এই শেয়ারের এই ডিস্ট্রিবিউশন গুলো তখন থাকবে না। রেট মার্কেটে যেটা আছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই এই রেট গুলো নির্ধারিত হবে, এবং তাতে করে যারা শিপার আছে বা প্যাসেঞ্জার আছে তারাও লাভবান হবে, এয়ারলাইনও লাভবান হবে। এবং এয়ারলাইনের ইন্টারেস্টও তো দেখতে হবে আমাদের, শুধুমাত্র এই করলে হবে না। আর আরেকটা যেটা আপনি বললেন যে বড় এয়ারক্রাফট দেওয়ার ব্যাপারে, এখানে বড় এয়ারক্রাফট দেওয়ার ব্যাপারে কিন্তু দেখেন, এটা ঠিক আছে আপনারা কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, কিন্তু আমরা দেখছি যে এই রিসেন্টলি যেটা দেখছি যে এখান থেকে 270 জন প্যাসেঞ্জার গেছে, ওখান থেকে 27 জন প্যাসেঞ্জার এসছে। এখন এই ধরনের সিচুয়েশন কিন্তু এয়ারক্রাফটের সাইজ কি হবে, এইটা কিন্তু এয়ারলাইনকেই আমাদের ডিপেন্ড করতে হবে। তারা তাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট লোড দেখে তারা এয়ারক্রাফট বড় এয়ারক্রাফট দিবে না ছোট এয়ারক্রাফট দিবে, সেখানে আমার মনে হয় বাইরে থেকে আমাদের বলার সুযোগ একটু কম। কেননা এটা এক্সপার্টাইজের ব্যাপার, এখানে মার্কেট সেলস এর ব্যাপার আছে। আমি কতটুকু কার্গো এই ফ্লাইটে পাবো, কতগুলো প্যাসেঞ্জার পাবো, এই ওয়ান ওয়েতে কত পাবো, রিটার্নে কত পাবো, এই জায়গাগুলো এইগুলো প্ল্যানিং করে এইগুলো কিন্তু
ওই যখন আমার সিস্টেম অটোমাইজেশন হবে তখন কিন্তু আমার সিস্টেমই বলে দেবে আমার কোন কোন ধরনের এয়ারক্রাফট আমি ইউজ করবো, কোনটা ইউজ করলে আমার প্রফিটেবল হবে, কোনটা ইউজ করলে আমাকে লস করতে হবে, রেভিনিউ লস করতে হবে। এই জায়গাগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে এবং সেটা সিস্টেমের মাধ্যমেই করা সম্ভব আর কি। সো আমি মনে করি যে বিমানের এখন যে পর্যায়ে আছি আমরা উই শুড গো ফর ফুল অটোমাইজেশন, এবং এইটা করার জন্য রেভিনিউ অটোমাইজেশন করা দরকার, সিট ম্যানেজমেন্ট, তারপরে কার্গো স্পেস ম্যানেজমেন্ট। এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা অটোমাইজেশন না করব, যতক্ষণ পর্যন্ত আমরা এটা ম্যানুয়ালি করার চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত এই যে আপনি ডিসক্রিমিনেশন গুলোর কথা বললেন এইটাকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। এবং এমনকি এক্সেস ব্যাগেজ পর্যন্ত, এক্সেস ব্যাগেজ যখন আমরা সিস্টেম হবে তখন কিন্তু আমরা ওই ইচ্ছা করলে ওয়েট কাট করা বা আমি ওয়েট কমায় দেখানো বা এই জায়গাগুলোতে আমি ইচ্ছা করলে করতে পারবো না। তো কাজেই এই জিনিসগুলো আমি জোর দিব, বিমান শুড ফলো ইন্টারন্যাশনাল যেসব বড় ভালো ভালো সফটওয়্যার আছে রেভিনিউ ম্যানেজমেন্টের জন্য, সেইগুলোকে অ্যাডাপ্ট করা এবং সেগুলো করে সেইগুলো ইমিডিয়েটলি সেগুলো কাজে লাগানো, তাতে করে এই যে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা লস করছি বা প্যাসেঞ্জারদেরকে আমাদের ভোগান্তি হচ্ছে সেইগুলো কিন্তু আমরা অনেক কমিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি মুজিব প্রসাদ আপনার কাছে একটু সারসংক্ষেপ শুনতে চাই আমরা, তবে তার সাথে একটু যুক্ত করি যে আপনি নিশ্চয়ই এই বিষয়ে রিপোর্ট করেছেন বা জানেন যে কাস্টমার সার্ভিস, যাত্রী সেবা বিমানের, আপনি যখন আমরা বলছি যে আকাশে শান্তির নীড়, আসলে আমরা আকাশে যখন উঠি সেটা আমাদের শান্তির নীড় কতটুকু হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যাত্রী সেবার উপরে, আপনি কিভাবে যাত্রীদের সেবা দিচ্ছেন। এই বিষয়টি নিয়েও কিন্তু যাত্রীদের অনেক অভিযোগ আছে বিভিন্ন সময়। আপনি দেখেছেন যে যাত্রীদের সাথে মারামারি ধরাধরি এইসবও হয়েছে বিমানের মধ্যে। এবং যাত্রী সেবা নিয়ে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা সেটাও আমি দেখেছি, আমি অন্যান্য এয়ারলাইন্স যখন ইউজ করি তখন যাত্রী সেবার যে কোয়ালিটিটা আমি পাই সেটা কিন্তু বিমানে আসলেই পাওয়া যায় না, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। তাহলে এখানে কি আপনি বলতে পারেন যে এখানে আমাদের যারা যাত্রী সেবা দেন আকাশে যখন উড়ে সেই ক্রু মেম্বাররা তারা কি ওয়েল ট্রেনড আপ না? এই ক্ষেত্রে আমি বলবো বর্তমানে কিন্তু বিমানের যাত্রী সেবার মানটা অনেক বেড়েছে। আমি মানে আগের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় নাই। বিমানের যাত্রী সেবার কোয়ালিটি এখন অনেক বেশি স্ট্যান্ডার্ড, এবং যাত্রী সেবা ডিপার্টমেন্টে যে অফিসার আছেন, যে ডিরেক্টর আছেন আতিক সুবহান সাহেব, উনি অনেক বেশি এক্সপার্ট, অনেক বেশি জানেন। আমার মনে হয় বর্তমানে বিমানে একজন অভিজ্ঞ সম্পন্ন কর্মকর্তা আছেন, পরিচালক আছেন, যিনি বিমান সম্পর্কে জানেন। সেই ক্ষেত্রে যাত্রী সেবার মানটা আমি বলবো যে এটা কমে না, এটা বাড়ছে। আর আমাকে যদি এই সবকিছু একসাথে করতে বলেন সেক্ষেত্রে আমি বলবো অর্থনীতির একটা ভাষা আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই। যেখানে ডিমান্ড বেশি সেদিকে যেতে হবে, ডিমান্ড না থাকে সেদিক থেকে চলে আসতে হবে। আমাকে বলাকায় বসে সারা 18টা স্টেশন সম্পর্কে জানতে হবে। এমন একজন ম্যানেজমেন্টের এমন একজন শীর্ষ কর্মকর্তা, আমি বলবো এমডির কথা, সিইউ যেখানে থাকবে, সিইউ সারা মানে ওনার কম্পিউটারে 18টা স্টেশনের সব ডাটা থাকতে হবে। উনি কম্পিউটারে বসে বিমানের টিকিট নির্ধারণ করতে হবে, আমাকে কোনো ফাইল চালাচালি থেকে বন্ধ করতে হবে। তাহলে আমরা এই যে ওয়াহিদ ভাই যেটা বলছেন অটোমাইজেশন করতে হবে, আপনাকে ডিজিটালি সবকিছু করতে হবে। এখন আর ফাইলের যুগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এই ফাইল তোমরা কাগজে কলমের যে ফাইল সেটা ফেলে দাও, আর বিমানের এই ব্যবসায় তো ফাইলের কোনো সুযোগই নেই। সেই ক্ষেত্রে আপনাকে ঢাকায় বসে লন্ডনের টিকিট সম্পর্কে জানতে হবে, আপনাকে ঢাকায় বসে দুবাইয়ের ফেয়ার সম্পর্কে জানতে হবে। এটা যদি সম্ভব হয় তাহলে বিমান আবার ঘুরে দাঁড়াবে। এখন যে কোভিড সিচুয়েশনের বিমানের যে মাসুল গুনতে হবে, সেক্ষেত্রে ওই যে ডিমান্ড এন্ড সাপ্লাই সেই থিওরিটা ফলো করলে আমার মনে হয় বিমান লাভজনক হবে, বিমান আবার আগের পজিশনে ফিরে আসবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নিশ্চয়ই আপনারা, আমরা যে বিমান নিয়ে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যের একটা প্রতিষ্ঠান, বিমান নিয়ে আমরা কথা বলেছি, বিমান কোথায় আছে, কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো আমরা আমাদের আলোচকদের কাছ থেকে শুনেছি। এবং আলোচনা প্রসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম এখানে এসেছে, বিশেষ করে ব্রিটেনের যেসব প্রতিষ্ঠানের কথা আমরা এখানে বলেছি, সবাই বিমানের সাথে ব্যবসা করছে। আমরা এখানকার যেসব প্রতিষ্ঠানের কথা বলেছি কারো বিরুদ্ধে বা কারো বিপরীতে আমরা কোনো কথা বলিনি, কারণ বিমান ব্যবসা করতে চাইলে যে কোনো প্রতিষ্ঠান ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। আমরা কথা বলেছি শুধুমাত্র আমাদের বিমানের ম্যানেজমেন্ট নিয়ে,
বিমানের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। বিমান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য আমাদের নেই, কারণ রিটেলে যারা ব্যবসা করছে তারা ব্যবসা করবেই। আমি যদি ব্যবসা করতে চাই, যে কোনো প্রতিষ্ঠান আমার সাথে ব্যবসা করবে, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিয়ম। এবং আজকে সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে যারা উপস্থিত ছিলেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এভিয়েশন বিশেষজ্ঞ এবং আপনার বাংলাদেশ মনিটরের সম্পাদক, এবং তিনি দীর্ঘদিন আপনারা শুনেছেন এর মধ্যে আলোচনায় যে উনি বিমানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বোর্ডে ছিলেন, বোর্ড মেম্বার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন, এবং কাজী ওয়াহিদুল আলম, এবং সেই সাথে আমাদের সাথে যিনি ছিলেন যে মুজিব মাসুদ, উনি আমাদের সিনিয়র সাংবাদিক, উনি দৈনিক যুগান্তরে আছেন বিশেষ প্রতিবেদক হিসেবে, এবং তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই এভিয়েশন সেক্টরে রিপোর্ট করছেন। বিভিন্ন সময় ওনার রিপোর্ট পড়েই আমরা বিমানের হাল হকিকত জানতে পারি। আপনাদের দুইজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে। আমরা জানি বাংলাদেশে এখন অনেক রাত, এত রাত করেও আপনারা যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। হয়তো প্রয়োজনে আমরা আরো এই বিষয়ে কথা বলতে হতে পারে, তখন হয়তো আপনাদের সহায়তা চাইবো, আপনাদের সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, তো আপনাদেরকে বিশেষভাবে দুইজনকে, কাজী ওয়াহিদুল আলম আপনাকে ধন্যবাদ, মুজিব মাসুদ আপনাকেও ধন্যবাদ। তো আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাদের দুইজনকে বিশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে জি আমরা আজকে যে কথাগুলো এখানে বলেছি সবগুলোই আমাদের বিমানের স্বার্থে। আমরা চাই যে বিমান যেই সংকটগুলো মোকাবেলা করছে এই সংকটগুলো কাটিয়ে উঠুক এবং বাংলাদেশের একটা বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সে তার উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াক, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।